ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আমাদের আজকের গল্পটির সত্য পত্রভারতী বুকস প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট ও নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। জয়েন করতে পারেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজকে আমাদের সমস্ত গল্পের আর্লি অ্যাক্সেস সবার আগে পাওয়ার জন্য। নমস্কার, আমি সায়ন্তন, আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আপনার জন্য থাকছে প্রখ্যাত সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় রচিত চরিত্র যোগুমামা সিরিজের আরও একটি গল্প, সাক্ষী ছিল ছবি। ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের এক প্রসিদ্ধ নাম। তার জন্ম 1958 সালের 30শে অক্টোবর কলকাতায়। সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ দীনেশচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত কিশোর ভারতী পত্রিকার হাত ধরে। লেখক মূলত রহস্য, কল্পবিজ্ঞান এবং ইতিহাস নির্ভর সাহিত্যের জন্যই পরিচিত। কিশোর ভারতী ছাড়াও নবকল্লোল, শুকতারা, প্রতিদিন, আজকাল প্রভৃতি পত্রপত্রিকায় প্রচুর গল্প লিখেছেন। তাঁর সৃষ্ট বিজ্ঞানী গোয়েন্দা চরিত্র যোগুমামা ইতিমধ্যেই পাঠককুলের কাছে এক বহুল জনপ্রিয় একটি নাম। আমাদের আজকের গল্পটি আমরা নিয়েছি পত্রভারতী থেকে প্রকাশিত যোগুমামা রহস্য সমগ্র 2 এই বইটি থেকে। আজকের গল্পপাঠ তথা টুকলুর ভূমিকায় রয়েছি আমি সায়ন্তন। যোগুমামার ভূমিকায় রয়েছেন শ্রী নরেন ভট্টাচার্য। শুনতে থাকুন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আজকের বিশেষ নিবেদন, ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের অমর চরিত্র যোগুমামা সিরিজের গল্প, সাক্ষী ছিল ছবি। সিম্পলি সুপারব। যা বলেছেন স্যার, অপূর্ব, অদ্ভুত অন্যরকম একটা। হ্যাঁ স্যার, অদ্ভুত অন্যরকম টেস্ট, তেমনি মোলায়েম। যোগুমামা ভুরু কুঁচকে তাকালেন, বললেন, মোলায়েম? কি মোলায়েম? আমি কি বলছি বুঝেছেন? হ্যাঁ স্যার, তার বুঝবো না। একগাল হাসলেন অনন্ত সরখেল। হাতের আধখাওয়া বস্তুটি দেখিয়ে বললেন, এইটার কথা দিদি বানিয়েছেন, দারুণ হয়েছে। দূর মশাই, আমি বলছি মডার্ন টাইমসের কথা, দেখছেন না? হ্যাঁ স্যার, দেখছি। তবে কি জানেন স্যার, ভালো জিনিস জিভে পড়লেই আরামে চোখটা বুঝে আসে, তাই মাঝে মাঝে। তাছাড়া স্যার সবটা ঠিক বুঝতেও পারছি না, কথা নেই তো। যোগুমামা হতাশভাবে মাথা নাড়লেন, বললেন, না, আপনাকে নিয়ে আর পারা গেল না। চার্লি চ্যাপলিনের ছবিতে কথা নেই তাই বুঝতে পারছেন না? সবাই হেসে উঠলেন। অনন্তবাবুর অবশ্য তাতে কিছু যাচ্ছে আসছে না। উনি নির্লিপ্তভাবে প্লেট থেকে একটার পর একটা তুলছেন আর মুখে পুড়ছেন। আমাদের ড্রয়িং রুম আজ সরগরম। মে দিবসের ছুটি। দিল্লি থেকে এসেছেন যোগুমামার কলেজের বন্ধু দম্পতি সুব্রত জয়ন্তী ও ওদের মেয়ে পিয়া। পিকলুর 2 বন্ধু এবং যথারীতি অনন্ত সরখেল। মডার্ন টাইমসের সিডি নিয়ে এসেছে পিকলু, সেটাই চলছে। সবারই প্রায় দেখা, তবু দেখতেই হচ্ছে। এসব ছবি কখনো পুরনো হয় না। চার্লি মেয়েটির হাত ধরে সূর্যের দিকে হেঁটে যাচ্ছেন, আবার নতুন করে বাঁচার প্রতিজ্ঞা নিয়ে শেষ দৃশ্য। শরীরে কাঁটা দিচ্ছে। সুব্রত মামা বলে উঠলেন, গ্র্যান্ড, দুটো ময়েরই একেবারে জবাব নেই। দুটো মডার্ন টাইমস আর মোমো। আচ্ছা যোগু, এটা কি বাড়িতে বানানো? আলবাত। প্লেট থেকে শেষ মোমো তুলে নিয়ে অনন্তবাবু বললেন, দিদি নিজে বানিয়েছেন। তবে মোমো ফোমো না বলে দিশি নামে ডাকতে পারেন, মাসি। মাসি? হ্যাঁ, মাংসের সিঙ্গাড়া, মাসি, তাই না স্যার? যোগুমামা কিছু বলতে যাচ্ছিলেন, তার আগেই দরজায় পাখি ডাকল। পিকলু দরজা খুলল। যোগুমামা বলে উঠলেন, আরে বাবলু, আয় আয়। বাবলু মামা ভেতরে ঢুকে 1 সেকেন্ড দাঁড়ালেন। ওর চোখে আনন্দ ঝকঝক করে উঠল। তারপরেই উচ্ছ্বসিত গলায় বললেন, আরে সুব্রত জয়ন্তী, তোরা? বাবা, কতদিন পর!
কবে এলি? এটা বুঝি তোদের মেয়ে? বাবা, কত বড় হয়ে গেছে তোরা! দাঁড়া দাঁড়া, আগে বস। এসেই হইচই শুরু করে দিলি। যাকে নিয়ে এলি পরিচয় করা, তোর স্বভাব পাল্টালো না। বাবলু মামা লজ্জা পেয়ে গেলেন। ভদ্রমহিলা বেশ সংকুচিত হয়ে দাঁড়িয়ে আছেন। বাবলু মামা বললেন, এক্সট্রিমলি সরি। এর নাম মিনা বিজলানি। ওর কর্তা গণেশ আমার ছোট ভাইয়ের মতো। গণেশও এসেছে, আসলে আমাদের ড্রপ করে সল্টলেক আরেকজনের সঙ্গে দেখা করে তবে আসছে। এই মিনা, বসো। হ্যাঁ হ্যাঁ, বসুন। আমি জগবন্ধু মুখার্জি। উনি সুব্রত সেন, জয়ন্তী সেন, ওদের মেয়ে পিয়া। আমার বড় ভাগ্নে অর্ণব, ছোট ভাগ্নে কৌস্তব, ওর দুই বন্ধু। আর উনি আমাদের ফ্যামিলি ফ্রেন্ড অনন্ত সরখেল। ইনি আমার জামাইবাবু, দিদি রান্নাঘরে আসছেন। বাবলু মামা টেবিলের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ধরিয়েছেন। এক মুখ ধোঁয়া ছেড়ে বললেন, গণেশ অনেকদিন ধরেই বলছিল তোর কাছে নিয়ে আসতে, আমারই সময় হয় না। তারপর তুইও তো থাকিস না। আফটার অল ইউ আর আ বিগ শট, বিজি ম্যান। হ্যাঁ, তো আজ সকালে গণেশ যখন ফের মনে করালো তখন আমি ফোন করলাম। দিদি বললেন বিকেলে আছিস তুই। ব্যাপারটা কি? কোনো প্রবলেম? মোটেই না, মিনার ট্যালেন্ট। এই মিনা, চুপ করে আছো কেন? বলো। আরে প্যাকেটগুলো খোলো, বসকে দেখাও। আরে বাবা, যদি কেউ তোমার গতি করতে পারে তবে ওই পারবে। ইউ নো, হি ইজ আ ন্যাশনাল সায়েন্টিস্ট অফ আওয়ার কান্ট্রি। আহ, তুই থাম। মিসেস বিজলানি, আপনি বলুন। মিনা বিজলানি ফর্সা, সুন্দরী। লজ্জায় মুখ লাল হয়ে গেছে। মৃদু গলায় বললেন, प्लीज बबलू भैया आप ही दिखाइए। না, তোমায় নিয়ে আর পারা গেল না, এত লজ্জা। যাকে শোন, মিনার প্যাশনই বল আর অবসেশনই বল, সেটা হচ্ছে ফটোগ্রাফি। ছবি তুলতেও ভীষণ ভালোবাসে। গণেশ সকালে খেয়ে দিয়ে কাজে বেরিয়ে যায়, তারপর মিনাও ছবি তুলতে বেরিয়ে পড়ে। बबलू भैया डोंट एक्सेसर इट। रोज আমি বাহার হই না, ওই উইকে 2-3 দিন। আরে ওই হলো, গণেশ বউকে গাড়ি আর ড্রাইভার দিয়েছে জানিস, আর বউও তেল পুড়িয়ে কোথায় না কোথায় ছুটে বেড়াচ্ছে। আপনি ছবি তোলা কোথায় শিখেছেন? না রে, কোথাও শেখেনি। ওই যে বললাম, প্যাশন। তবে ছবিও সত্যিই ভালো তোলে। ওদের ফ্ল্যাটে আলমারি ভর্তি শুদ্ধ ফটোগ্রাফির বই আর ম্যাগাজিন। বাহ। তা বুঝলি জগু, আমি এই রকম ফটোগ্রাফার আমার জন্মে কোনোদিন দেখিনি, যে কিনা শুধু নিজের খুশিতেই ফটো তুলে যাচ্ছে। এই মিনা, বের করো। এতক্ষণ লক্ষ্য করিনি। মিনার ভ্যানিটি ব্যাগের পাশে সুদৃশ্য মোটা একটা ফোলিও ব্যাগ রয়েছে। উনি তার ভেতর থেকে পরপর ছবিগুলো বের করে টেবিলে ফেললেন। সবাই হাতে হাতে দেখছি। কয়েকখানা চমকে দেওয়ার মতো ছবি। কোথাও না শিখে এই রকম দেখার চোখ, লেন্স, আলো ছায়া সম্পর্কে এত ভালো কনসেপ্ট ভাবাই যায় না। বাবলু মামা বাড়িয়ে বলেননি। 2-3টে ছবি মার্ভেলাস। নদীর গা ঘেঁষে উঠেছে প্রাচীন বটগাছ, তার শাখা প্রশাখায় চড়ে জলে ডাইভ দিচ্ছে গাঁয়ের ছেলেরা। সেই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন মিনা। শূন্যে একটি ছেলে, অন্যজন জল স্পর্শ করেছে। গাছটা, জলে তার ছায়া, ছেলেদের ছায়া, ব্যাকগ্রাউন্ডে বিকেলের আলো, সব মিলিয়ে এক অন্য জগৎ সৃষ্টি করেছে। আরেকটা ছবি কোনো মেলার। একজন জটাজুটোধারী সাধু বোঁচকা মাথায় নিদ্রামগ্ন। পাশে পোষা বাঁদর সাধুর উকুন বেছে বেছে মুখে পুড়ছে। ক্যামেরা ফোকাস করেছে বাঁদরটাকে, ক্লোজ আপ শট। বাঁদরটার মুখে এক স্বর্গীয় তৃপ্তি। গ্রেট। যোগুমামা ছবিগুলো দেখে টেবিলে গুছিয়ে রাখলেন। বললেন, আপনি চালিয়ে যান, হবে। চালিয়ে তো যাবেই, তুই বললেও যাবে, তুই না বললেও যাবে। এই শোন না, বলছি এবার ওর একটা গতি করে দে ভাই। গতি? কি গতি করব? বোঝো অবস্থা, সেটাও বলে দিতে হবে? আরে ভাই, তোর এত চেনা জানা, 2-1টা পেপারে একটু বলে দে না, ওরা ওর ছবিগুলো ছাপুক, তবেই তো মেয়েটা উৎসাহ পাবে, বল। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আপনার কাছে পেন পেপার আছে? লিখে নিন। কল্যাণ বাগচি, স্টেটসম্যান,
অনিরুদ্ধ দত্ত, হিন্দুস্তান টাইমস, সোমশঙ্কর। যোগুমামা গড়গড় করে বলে যাচ্ছেন, মিনা নোট করে নিচ্ছেন। লম্বা লিস্ট, প্রায় 11টা নাম বললেন মামা। তারপর শেষে বললেন, এদের সবার সঙ্গে আমার রেফারেন্সে যোগাযোগ করবেন, নো হেজিটেশন। বাবলু মামা ওদিকে গল্পে মেতে গেছেন। হা হা হি হি শব্দে ড্রয়িং রুম কেঁপে উঠছে। আরেক প্রস্থ চা মোমো এসেছে, কারোর খেয়াল নেই। অনন্ত সরখেল নিঃশব্দে সাবড়ে যাচ্ছেন। আবার দরজায় বেল। দরজা খুলতেই বাবলু মামা বলে উঠলেন, अरे आओ आओ गणेश बाबू आओ, तुम्हारा बीवी का काम हो गया। ক্যাবলা ক্যাবলা চেহারা, বয়স 30-এর দিকে, মুখে লাজুক হাসি। গণেশ মাথা নুইয়ে সবাইকে নমস্কার করলেন। বসুন। না রে, আজ আর বসা যাবে না, আমার জরুরি একটা কাজ আছে। আচ্ছা জয়ন্তী সুব্রত, তাহলে ওই কথাই রইল, নেক্সট শট রবিবার, ঠিক আছে? বাই। তিনজনেই বেরিয়ে গেলেন। বাইরে গেট টানার শব্দ হলো। সুব্রত মামা ফোঁস করে একটা নিঃশ্বাস ফেললেন। আস্তে আস্তে বললেন, মনটা বড় খারাপ হয়ে গেল রে। কেন, তোমার আবার কি হলো? না, আমার কিছু হয়নি, তবে মেয়েটার জন্য খারাপ লাগছে। মিষ্টি মেয়ে, ওর সময় ভালো যাচ্ছে না। মানে কার কথা বলছো? মিনা বিজলানি? হ্যাঁ। তার আবার কি হলো, কি বলছো বলো তো? বলতে কি আর চাইছি, না বলে পারছি না। ওর মুখের ওপর। রাবিশ। ও জয়ন্তী, তোর কর্তা ছেলে ঠেঙানো ছেড়ে ফেস রিডিং ধরলো কবে? কি জানি ভাই, কি বলবো বল, আজকালও হুটহাট বেশ কিছু বলে দিচ্ছে। খেটেও যাচ্ছে, তাও তো হাত দেখেনি, হাত দেখে আরো অনেক কিছু বলে দেয়। সে কি রে, তোরা সায়েন্সের প্রফেসর হয়ে এসব বুজরুকি করছিস? নো, আমায় জড়াস না, ওকে বল। তবে একটা কথা বলি, ও যাদের ভবিষ্যৎ বলে দিচ্ছে তাদের নিজের চোখে দেখেছি। তুই চিনিস আমাদের পরের ব্যাচের অরিন্দম, দিল্লি গেছিল, আমাদের বাড়ি গেল। কথা বলতে বলতে সুব্রত দুম করে বলল, তুমি কিছুদিনের মধ্যে বিশাল সম্পত্তি পাচ্ছ। অরিন্দম হা হা করে হাসলো, মজা করে হাত পেতে দিল। ব্যাস, সুব্রত তখন ওর গোপনে এমন কিছু ব্যাপার বলে দিল, অরিন্দমের মুখে রা নেই। ঠিক 3 মাস পর অরিন্দম আবার দিল্লি গেছে, মাথায় ছোট ছোট চুল। সুব্রতর হাত ধরে বলল, তুমি জানতে আমার মৃত্যু বিয়োগ হবে? সুব্রত বলল, হ্যাঁ, এও জানতাম তোমার বাবা নেই, সব সম্পত্তি মায়ের নামে, মা তোমাকেই দিয়ে গেছেন। খারাপ বলি না, ভালোটুকু বলেছি। সুব্রত নাকি ছোটবেলায় চর্চা করত, এক সাধুর কাছে শিখেছে। সুব্রত মামা গুম মেরে বসে গেছেন। যোগুমামা বললেন, ও সুব্রত, রাগ করলে নাকি? আরে না না, রাগ করবো কেন? বিশ্বাস যার যার নিজের কাছে। ব্যাস, আমার ভালো লাগছে না। মেয়েটার মুখে বিপদের ছায়া, পারলে সাবধান করে দিও। কিভাবে সাবধান করব? কোনো কারণ ছাড়াই বলবো সাবধানে থাকুন। তুই চুপ কর টুকলু, এই বয়সে এসে আমায় জ্যোতিষীতে বিশ্বাস করতে হবে, অল বোগাস। ডাইনিং টেবিলে যোগুমামা আর আমি। সকাল 8টা। আধ ঘন্টার মধ্যে দুজনে বেরিয়ে পড়ব। মামাকে সায়েন্স কংগ্রেস অফিসে নামিয়ে অফিসে ঢুকব। আর যোগুমামার একটা সেমিনার আছে, আমেরিকা থেকে দুজন বিজ্ঞানী আসছেন। কিভাবে সে দেশে মরুভূমিকে আধুনিক বিজ্ঞান প্রযুক্তির সাহায্যে আস্তে আস্তে সবুজ করে তোলা হচ্ছে, সেই বিষয়ে আলোচনা। বক্তৃতার ছাপানো কপি চলে এসেছে আগেই। যোগুমামা গভীর অভিনিবেশে পড়ে যাচ্ছেন। মা বললেন, যোগু, তোর চা যে শরবত হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ। বলতে বলতে আনমনাভাবে চায়ের কাপ মুখে ধরলেন। নিজের মনেই বললেন, আনথিঙ্কেবল। কি? ভাবছি এদের কাজের কথা। কপিটা ফাইলে ঢুকিয়ে যোগুমামা বললেন, ভাবতে পারিস কি বিরাট কাণ্ড করে যাচ্ছে ও দেশের বিজ্ঞানীরা। অ্যারিজোনা মরুভূমির এক প্রান্তের শহর লাস ভেগাস, রুক্ষ শুকনো, দেশের অন্য প্রান্ত থেকে বিশাল বিশাল ক্রেনে করে আস্ত এক একখানা বড় গাছ শিকড় শুদ্ধ এনে সেখানে পুঁতে দিচ্ছে। এইভাবে গোটা জঙ্গল গাছ দিয়ে ভরিয়ে ফেলেছে। রোজ সঠিক সময় স্প্রিংকলার দিয়ে জল ছেটাচ্ছে সমস্ত গাছে। অত জল ডেজার্টে পাচ্ছে কোথায়?
মাইলের পর মাইল পাইপলাইন দিয়ে টেনে এনেছে। সেই লক্ষ লক্ষ টন জল মরুভূমির মাটিতে পড়ছে, গাছ টানছে, আর গাছ থাকা মানেই বাতাসে জলীয় বাষ্প বাড়বে, মেঘ জমবে আকাশে, আস্তে আস্তে মাটির রং বদলাবে, উর্বরতা বাড়বে। ওরা পরিসংখ্যান দিয়ে দেখিয়েছে, আগে যেখানে লাস ভেগাস শহর ও আশেপাশে বছরে 23 মিলিমিটারের বেশি বৃষ্টি হতো না, সেখানে এখন রেইনফল বেড়ে দাঁড়িয়েছে 1214 মিলিমিটার। কিন্তু মামা, তো বিরাট খরচের ব্যাপার। আমাদের মতো গরিব দেশে কি আর ওই টেকনোলজি? এই হচ্ছে তোদের মুশকিল। টাকা কোনো ফ্যাক্টর নয়, যদি সদিচ্ছা থাকে। আমাদের দেশে পপুলেশনের যা ডেনসিটি, সেখানে থর মরুভূমিতে এখনই এই ব্যবস্থা নেওয়া উচিত। অল্প অল্প করে এগোবে, প্রয়োজনে টাকা ধার করবে, কিন্তু কত উর্বর চাষের বাসের জমি পাওয়া যাবে ভাবতো। আসলে দেশটার মাথায় যারা আছে তারা কেউ কিচ্ছু ভাবে না। তুমি কথা বলো সরকারের সঙ্গে, প্রপোজাল দাও। নিশ্চয়ই দেব, কিন্তু কাজের কাজ কিছু হবে না। নানান সেমিনার হবে, ইন্সপেকশন হবে, ওই পর্যন্ত। সেদিন এক অনুষ্ঠানে আমাদের পরিবহন মন্ত্রীর সঙ্গে দেখা। উনি দুঃখ করে বলছিলেন, কেন্দ্র ইচ্ছে মতো পেট্রোল ডিজেলের দাম বাড়াচ্ছে। প্রতিবেশী দেশ বাংলাদেশের তুলনায় আমাদের দেশে জ্বালানি তেলের দাম বেশি, কেনা হচ্ছে কিন্তু একই দামে। তারপর ট্যাক্সের পর ট্যাক্স চাপিয়ে। মামা, দেখেছো ওই ছবিটা বেরিয়েছে? পিকলুর হাতে আজকে টাইমস অফ ইন্ডিয়া। তাই তো রে, মিনা বিজলানির ফটোটা, গঙ্গার পাড়ের বটগাছ, ছেলেপিলেরা। ক্যাপশন করেছে মোমেন্টস উইথ ওয়াটার, নিচে ফটোগ্রাফারের নাম। বাহ, মেয়েটার এলেম আছে বলতে হবে। দাঁড়া, ওকে ফোন করে কনগ্র্যাচুলেট করি। ঘড়ির দিকে তাকিয়ে চমকে উঠলাম। মামা মামা প্লিজ, এখন নয়, আমার অফিসে লেট হয়ে যাবে। চলো চলো। সারদান স্টেশনে একটা ট্রান্সফরমার বেশ কদিন ভোগাচ্ছে, এখনই সারাতে হবে। আবার পাওয়ার সাপ্লাইও চালু রাখতে হবে। সেই নিয়েই ছুটির পরে আলোচনা হচ্ছিল। মোবাইল বেজে উঠেছে। হ্যালো, তুই কোথায়? অফিসে। কেন? এখন 5:15, 5:30টার মধ্যে পার্ক সার্কাস আসতে পারবি? আলিশান রেস্টুরেন্ট। বাবলু ফোন করেছিল, ও গণেশকে নিয়ে আসছে। মিনার ব্যাপারে কিছু ঘটেছে। ঠিক আছে, পৌঁছচ্ছি। আলিশানের পাশে গাড়ি পার্ক করলাম। 5:33। ভেতরে ঢুকতেই মামা কোনার টেবিল থেকে হাত নাড়লেন। তোর চা অর্ডার দিয়ে দিয়েছি। গণেশ, কুল ডাউন, ঠান্ডা মাথায় বলো কি হয়েছে। গণেশ বিজলানি তবু ছটফট করছেন। কি বলছেন স্যার? আমি ওকে বিশ্বাস করি, আর সে আমার কাছে পুরো কনফাইন করে গেছে। আজ ভি বললো না। আবার এক্সাইটেড হচ্ছ? তবে আমি শুনবই না। ইউর ওয়াইফ ইজ আ গুড গার্ল। লেকিন স্যার। গণেশ নিজেকে সামলে নিলেন। তারপর ঢক ঢক করে গ্লাসের জল খেলেন। মাথা ঝুঁকিয়ে বসে থাকলেন প্রায় আধ মিনিট। তারপর বললেন, আজ সকালে, হ্যাঁ তখন ও অ্যাবাউট 10, আমি রেডি হয়ে দোকানে যাব। একটা ফোন বাজলো। মিনা কিচেনে আমার লাঞ্চ প্যাক করছিল। আমি ফোন ধরলাম। মেল ভয়েস, মিনার সঙ্গে কথা করতে চায়। আমি পুছলাম, আপ কন? আপনি কি মিনা বিজলানির হাজবেন্ড? জি হ্যাঁ, আপনাকেই দরকার। শোনেন, আপনার ওয়াইফ ইজ প্লেইং উইথ ফায়ার। আপনার স্ত্রী কিন্তু আগ সে খেল রাহা হ্যায়। আপনি ওকে থামাতে বলেন। जो ডকুমেন্ট তার কাছে আছে সব ডিস্ট্রয় করুক। আদারওয়াইজ ইউ হ্যাভ টু গেট রিড অফ হার। গণেশ থামলেন। যোগু মামা বললেন, তারপর? আমি খুব ডরে গেলাম স্যার। বললাম, কি বলছেন? কি ডকুমেন্ট আমার ওয়াইফের কাছে আছে? আপনার ওয়াইফই বলবে। पहले 2-4 बार তাকে ওয়ার্নিং করেছি, শুনছে না। नेचुरली वी हैव नो अदर ऑप्शन। बस इतना सा ही बोलना था। अब फोन रखता हूँ। গণেশ, ওয়ান কোয়েশ্চেন, লোকটা কি বাঙালি? জি। তুমি তারপর মিনাকে চার্জ করলে? ন্যাচারালি স্যার, लेकिन আমি আশ্চর্য হয়ে দেখলাম शी वाज वेरी नॉर्मल। वो हमको बोली, हाँ ऐसा फोन पहले भी आया था, बट आई डोंट बॉदर। আমি বললাম, তুমি আমায় বলোনি কেন?
ऐसा कोई इम्पोर्टेंट बात नहीं, इसलिए। सोचिए सर, सोचिए हाउ डेयर शी इज। তারপর अगेन शी टोल्ड मी, Don't poke your nose. I will tackle my own problem. আমি বুঝলাম কি প্রবলেম, কি ডকুমেন্ট। she kept mum. she did not reply. আমি রিপিটেডলি ওকে প্রেশার দিতে ও বলল हम ही बबलू भैया साथे बात कर लेंगे और तभी तुम भी सुन लेना। তার মানে তোমায় কিছুই বললো না? नहीं, वो उसके बाद कुछ नहीं बताई। I felt insulted and I came out of my apartment. ফ্ল্যাটে তুমি একাই ছিলে? We both live together, sir. But at the last phase of our talks, हमारे पिताजी और चाचा जी फ्लैट में आया था हमारे बुलाते। ऑफिसের টাইম হয়ে যাচ্ছিল। सर वो नेचुरल लाइट कॉम्प्लेक्स আছে না, वो उधर हमारा 4ठो फ्लैट खरीदा আছে। তোমার বাবা কাকা কোথায় থাকেন? पिताजी चाचा जी उधर ही থাকেন। बरासात मध्यमग्राम और बिराटी 3ठो শপ আছে আমাদের, একটো সার্ভিস সেন্টার। বাবলু মামা একটাও কথা বলেননি। এবার বললেন, যোগু, আমার মনে হচ্ছে মিনার কাছে এমন কিছু ডকুমেন্ট এসে গেছে যেগুলো আন্ডারওয়ার্ল্ডের। এবার তারা সেগুলো হয়তো ফেরত চাইছে বা পুড়িয়ে দিতে বলছে, কিন্তু এদিকে মিনারও জেদ চেপে গেছে, তো কিছুতেই রাজি হচ্ছে না। তো এখন কি করণীয় যোগু? তুই আজকালকের মধ্যে মিনার সঙ্গে দেখা কর, কথা বল। মিনা তো তোকে বলবে বলেছে। আচ্ছা আমি বলি কি, তুইও একবার চল না সঙ্গে। যোগু মামা একটু ভাবলেন, তারপর বললেন, ঠিক আছে, কাল সকাল 7টার মধ্যে যাব, তারপরে আর সময় হবে না। গণেশ, তুমি যে আমাদের সঙ্গে যোগাযোগ করেছো মিনাকে একদম বলবে না, আর আজকে রাতে ওর সঙ্গে নর্মাল বিহেভ করবে। সকালের প্রসঙ্গ পুরো বাদ, কেমন? চুল আঁচড়াতে আঁচড়াতে ড্রয়িং রুমে এসে দেখলাম যোগু মামা এখনও টিভির সামনে বসে। কি যে খবর শোনো, তেতেপুরে এলে ফ্রেশ হয়ে নাও। সেই তো খারাপ খবর, তাপপ্রবাহে মৃত্যু, হাসপাতালে শিশু মৃত্যু, ট্রেন দুর্ঘটনা, জঙ্গি হানা। আমাদের রাজ্য ঘুরে আবার দাঁড়াতে চাইছে, শিল্পের সম্ভাবনা তৈরি হচ্ছে, শিক্ষার ক্ষেত্রে পরিবর্তন আসছে, এগুলো ভালো খবর নয়? দেখো, আমার মাথায় ওসব ঢুকছে না। আমি শুধু ভাবছি মিনা বিজলানির ব্যাপারটা। ভাবো, কোথাও কিছু নেই, ভদ্রমহিলার ছবি আজই কাগজে বেরোলো, আবার ঝামেলা পাকিয়ে গেল। যাই বলো, সুব্রত মামা কিন্তু বলেছিলেন। বাদ দে তো, মুখ দেখে যদি বলে দেওয়া যেত পৃথিবী স্বর্গরাজ্য হয়ে উঠত। আগে থেকেই সব জেনে। যোগু মামার কথা শেষ হলো না, টেবিলের ওপর শুয়ে থাকা আমার সেল ফোনটা বেজে উঠল। হ্যালো টুকলু? হ্যাঁ বাবলু মামা, কি ব্যাপার? এই যোগু কোথায়? মামার দিকে ফোনটা এগিয়ে দিলাম। একটু পরেই মামা চেঁচিয়ে উঠলেন, সে কি রে? এক নিমেষে যোগু মামার মুখে চোখে কেউ যেন কালি ঢেলে দিয়েছে। কয়েক সেকেন্ড নিঃশব্দ, তারপর মামা বললেন, টুকলু, প্যান্ট শার্ট পরে নে, এখনই বেরোতে হবে। বাবলু এখনই এসে যাচ্ছে। কি হয়েছে মামা? মিনা খুন হয়েছে ফ্ল্যাটের মধ্যে। আসার সময় টেবিলের ড্রয়ার থেকে আমার রিভলভারটা নিয়ে আসিস। বাবলু মামা নিজেই গাড়ি চালাচ্ছেন। আমাদের গাড়ি বাইপাসে এসে পড়ল। একটু একটু ঝড় উঠেছে, হয়তো কালবৈশাখী হবে। কারো মুখে কথা নেই, দুই বন্ধুর হাতে সিগারেট। যতটুকু জানিস বলতো। কি আর বলবো, গণেশ তো ফোনের মধ্যে হাউ হাউ করে কাঁদছিল। আমি তোদের এই শর্ট লেগেই এসেছিলাম একটা কাজে, এই এখন বেরোচ্ছি। এই সময় গণেশের ফোনটা ঢুকলো। উফ, কি যে মর্মান্তিক। গণেশ পার্ক সার্কাস থেকে মধ্যমগ্রাম গেছিল ওদের ওই সার্ভিস সেন্টারে। তখন মিনা ফোন করে, খুব উচ্ছ্বসিত গলা। সকালের ঝগড়ার কোনো চিহ্নই ছিল না। উল্টে গণেশকে বলে তাড়াতাড়ি চলে আসতে, আজ নাকি একটা দারুণ গিফট এসছে, গণেশকেও সারপ্রাইজ দেবে। তো গণেশ চটপট কাজকর্ম সেরে ফিরে আসে ওদের অ্যাপার্টমেন্টে। বাইরে থেকে বারবার কলিং বেল চাপে, কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না।
ভিতরে তখন ফুল ভলিউমে স্টিরিও বাজছিল। গণেশ ভাবলো যে বউ নিশ্চয়ই বাথরুমে। এবার তখন পকেট থেকে ডুপ্লিকেট চাবিটা বার করে দরজা খুলতে চেষ্টা করে, কিন্তু খোলে না। খোলে না? না, কারণ ভিতর থেকে সিটকিনিটা বন্ধ ছিল। প্রায় 10-12 মিনিট ধাক্কাধাক্কি, ডাকাডাকি এবং বেল বাজিয়েও যখন সাড়া পাওয়া গেল না, তখন গণেশ একটু ভয় পেয়ে যায়। অন্য ফ্ল্যাটের প্রতিবেশীদের আর সিকিউরিটি লোকজনকে ডেকে আনে। এবার সবাই মিলে ধাক্কা মারতে মারতে সিটকিনে ভেঙে যায়। তখন সবাই ঘরে ঢুকে দেখে একেবারে ড্রয়িং রুমে মিনা পড়ে আছে মৃত অবস্থায়। সুইসাইড নয় তো? না, সেটা একেবারেই নয়। মিনার মুখ থেকে শুরু করে বডির আপার পোর্শন কমপ্লিটলি বার্ন, পুড়ে ঝলসে গেছে, পুরো চেনাই যায় না। কেউ নিশ্চয়ই এক্সপ্লোসিভ ছুঁড়েছে, জানিস? কি করে মারবে? বলছিস ফ্ল্যাট ভেতর থেকে বন্ধ ছিল, একটা শব্দও তো হবে। শব্দ হয়তো ঢাকা পড়ে গেছে স্টিরিওর বাজনায়, কিন্তু এটাও বুঝতে পারছি না যে খুনি এক্সপ্লোসিভ ছুঁড়বে কিভাবে আর কোত্থেকেই বা। কারণ পুরো ফ্ল্যাটটা গ্রিল আর কাঁচ দিয়ে আটকানো, তার উপর সন্ধ্যের পর ওরা মশার উৎপাতে কাজ বন্ধ করে দেয়। যোগু, আমি না ভাবতেই পারছি না বাচ্চা মেয়েটা মরে গেছে, জানিস তো? খুব ভালোবাসতো আমায় ও। বলতো, আমার তো নিজের কোনো দাদা ভাই নেই, আপনিই আমার দাদা। আমি না নিতে পারছি না ব্যাপারটা। ভেতরের আবেগ বাবলু মামাকে চুপ করিয়ে দিল। উনি নিজেকে সামলাবার চেষ্টা করছেন। যোগু মামা মৃদু গলায় বললেন, টুকলু, একবার চম্পককে ধরতো, এটা ওরই এলাকা। ওর মোবাইল নাম্বারটা দাঁড়া, হ্যাঁ মনে পড়েছে, 9430। চটপট নম্বরটা ডায়াল করে মামার দিকে ফোনটা এগিয়ে দিলাম। হ্যালো চম্পক, আমি যোগু বলছি রে। সরি তোকে অসময় ডিস্টার্ব করছি, এখনই তোকে একবার আসতে হবে। কোনো উপায় নেই ভাই, মার্ডার হয়েছে তেঘরিয়া ন্যাচারাল লাইট কমপ্লেক্সে একটু আগে। আমার খুব পরিচিত ফ্যামিলি, প্লিজ আয়, আর লোকাল ওসিকে বলে দে। এয়ারপোর্টের একটু আগেই ভিআইপি রোডে আবাসনটি। সুদৃশ্য তোরণ পেরিয়ে গাড়ি ভেতরে ঢুকে গেল। সুদৃশ্য সব উঁচু উঁচু ফ্ল্যাট বাড়ি, টানা রাস্তা চলে গেছে, মাঝে মাঝে সবুজ লন, বাগান, বাঁদিকে সুইমিং পুল, ক্লাব হাউস। বাড়িগুলোর ওপর থেকে সোডিয়াম ভেপার ল্যাম্পের ফোকাস, কিছু দূর অন্তর পুরনো গ্যাসবাতির আদলে স্ট্রিট লাইট। পুরো কমপ্লেক্স উজ্জ্বল আলোয়, মনে হয় যেন বিদেশ। সামনে নানা রঙের আলোয় নাচছে সুদৃশ্য ফোয়ারা। আমরা আরও কিছুটা এগিয়ে গেলাম। বেশ কিছু মানুষ ভিড় করেছে। একটা কালো পুলিশ ভ্যান দাঁড়িয়ে আছে। বাবলু মামা ফ্ল্যাটের নিচে এসে থামলেন। 9:30 বাজে। বাবলু মামা এগিয়ে গেলেন, পেছনে আমরা। একজন প্রৌঢ় ভদ্রলোক এসে বাবলু মামার হাত ধরে ফুঁপিয়ে উঠলেন, बबलू भैया, क्या हो गया? जाइए जाइए, घर का बहू, हे भगवान। গণেশের কাকা রাজকুমার বিজলানি। 4 তলায় ঠাসাঠাসি ভিড়। বাবলু মামা উঁচু গলায় বললেন, প্লিজ 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 যেতে দিন, আরে যেতে দিন আমাদের প্লিজ। পুলিশ আমাদের আটকালো। যোগু মামা বললেন, ওসি কোথায়? বড়বাবু আপনাকে ডাকছে। নমস্কার, আমার নাম জগবন্ধু মুখার্জি। আপনি স্যার? আসুন আসুন। এসপি আসেনি? স্যার এক্ষুনি এসে পড়বেন। তীব্র কারেন্টের শক। বাবলু মামা মুখ ঘুরিয়ে নিয়েছে। এ দৃশ্য সহ্য করা সম্ভব নয়। মিনার মুখ বলে কিছু নেই, পুড়ে কালো হয়ে গেছে শরীরের ঊর্ধ্বাঙ্গ। ওর কাছাকাছি যা ছিল সব গেছে। সোফা সেট পুড়ে কালো, পেছনে টিভি, দেওয়ালের ছবি, ক্যাবিনেট, সর্বত্র বিস্ফোরণের চিহ্ন। সিলিংয়ে ঝাড়লণ্ঠন টুকরো টুকরো হয়ে ভেঙে পড়েছে। মিনার শরীর চিত হয়ে পড়ে আছে, দুটো হাত দুদিকে ছড়ানো। মেঝেতে অজস্র ভাঙাচোরা জিনিসের টুকরো, ফুলদানি, অ্যাশট্রে, সেন্টার টেবিলের কাঁচ, প্লাস্টিক, ধাতুর পাত, কার্পেটের পোড়া পোড়া টুকরো। একপাশে বসে চোখে হাত চাপা দিয়ে কাঁদছেন গণেশ। বাঁদিকে তাকাতেই বুকটা ছ্যাঁত করে উঠল। শ্বেতপাথরের প্রাচীন টেবিল, তার ওপর বিরাট অয়েল পেন্টিং,
মিনা গণেশ দুজনেই হাসছে। যোগুমামা কয়েক মুহূর্ত দেখলেন, তারপর বললেন, ওসি সাহেব, ঘর পুরো ফাঁকা করে দিতে হবে। গণেশ গণেশ মুখ তুলে তাকালেন। ভাই উঠে এসো, পুলিশের কাজ পুলিশকে করতে দাও। বাইরে হুটারের শব্দ, বুটের আওয়াজ। সরুন সরুন। যোগু কই? স্যার এই যে এখানে। যোগু, সব ঠিক আছে? তোর জন্য ওয়েট করছিলাম। এখনই বডি পোস্টমর্টমে পাঠাতে হবে, কাল রিপোর্ট চাই। বাইরে ভিড় পাতলা হয়ে গেছে। যোগুমামা চম্পকবাবুকে নিয়ে ড্রয়িং রুমের বাঁ দিকের ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়ালেন। ওপর থেকে নিচ পর্যন্ত কাঁচ টানা, কাঁচ সরালে ছোট্ট ব্যালকনি, ব্যালকনিও গ্রিল দিয়ে আটকানো। পাঁচিলের ওপর ক্ষেত জমি, ঝোপড়ির হলুদ আলো। যোগুমামা নিচু গলায় বললেন, খুনি এদিক দিয়েও উঠে আসতে পারে। এই দেখ, ব্যালকনির দিক দিয়ে এই কাঁচ টেনে দেওয়া যায়। কিন্তু গ্রিল? তাই মামা গ্রিলে জোরে চাপ দিলেন। গ্রিল একটু সরে গেল। দেখলি বড়বাবু, আপনি নিচে কাউকে পাঠান তো, নরম জমি, যদি কোনো ছাপ। পুলিশের দুজন ডোম এসে সাদা কাপড় জড়িয়ে লাশ নিয়ে চলে গেল। ঘর ফাঁকা। যোগুমামা উবু হয়ে বসে মেঝে দেখছেন। পাশে আমরা কজন। মামা বলছি, দেওয়ালটা দেখেছো? কালো কালো টুকরো। হ্যাঁ, মিনার শরীরের অংশ। একজন কনস্টেবল ঘরে ঢুকলো। স্যার পেয়েছি। পায়ের ছাপ? হ্যাঁ স্যার, আর এইটা এই ঠিক পায়ের নিচে পড়েছিল স্যার। একটা আংটা লাগানো মোটা নাইলনের দড়ি, অনেকটা লম্বা। দ্যাট মিনাস! এভরিথিং ক্লিয়ার হয়ে গেল। খুনি প্রথমে দড়ি বেয়ে ওপরে উঠেছে, তারপর গ্রিল সরিয়ে কাঁচ টেনে সরিয়ে এক্সপ্লোসিভ চার্জ করেছে। কি বলিস যোগু? যোগুমামা অন্যমনস্কভাবে মাথা নাড়লেন। ওসি মিনমিন করে বললেন, স্যার একটা কথা বলবো? বাইরে স্যার এত লোকজন, এদের নিজস্ব সিকিউরিটি ফোর্স আছে। অচেনা লোক দেখলেই এরা আটকে দেয়। সবার চোখ এড়িয়ে ক্রিমিনাল সন্ধেবেলায় 4 তলা পর্যন্ত দড়ি বেয়ে ওঠে। তাছাড়া তার একটা হাতে থাকছে মারাত্মক বিস্ফোরক। কি করে সে ফাঁকা একটা হাতের জোরে এতখানি উঁচুতে দড়িতে ঝুলে উঠবে? গ্রিল ঠেলে ছড়াতেও যথেষ্ট জোর লাগে, শব্দ হবে, মিনা শুনতে পাবে না। যা বাবা, তোর কথা তো কিছুই মাথায় ঢুকছে না যোগু। একবার বলছিস মার্ডারার বাইরে থেকে উঠে এসেছে, আবার ঠিক তার উল্টো যুক্তিও সাজাচ্ছিস। আমি কোনোটাই ফাইনাল বলছি না, সব রকম পসিবিলিটি পরপর ভেবে চলেছি। 3টে পয়েন্ট: কিভাবে খুন হলো, কেন খুন হলো, কে খুন করলো। নিচে চল, গণেশ, ওর বাবা, কাকা, রিলেটিভ, নেবার সকলের সঙ্গে কথা বলতে হবে। বড়বাবু, আপনারা অ্যাজ ইট ইজ ফ্ল্যাট সিল করে দিন, কাল সকালে আবার আসছি। ঠিক 4:50 আমাদের গেটে হর্ন বেজেছে। গাড়িতে উঠেছি। ড্রাইভার ছাড়া আরোহী 3 জন, যোগুমামা, চম্পক ভট্টাচার্য আর আমি। 2 মিনিটের মধ্যে সল্টলেক ছেড়ে বাইপাসে। এখনও এই পৃথিবী ঘুমিয়ে আছে। পথে একটা কুকুরও চোখে পড়েনি। অন্ধকার কমে আসছে। পূব আকাশে মেঘের ফাঁকে ফাঁকে সাদা সাদা রেখা। দুদিকের গাছে শোনা যাচ্ছে অল্প অল্প কিচিরমিচির। কাল রাতে ন্যাচারাল লাইট থেকে বেরোবার আগে যোগুমামা পুরো কমপ্লেক্সে পুলিশ পোস্টিং করিয়ে এসেছে। এমনকি গণেশ যে ফ্ল্যাটে রাত কাটিয়েছে, ওর বাবার সেই ফ্ল্যাটেও একজন সশস্ত্র কনস্টেবল রাখার ব্যবস্থা করা হয়েছে। যোগুমামার বক্তব্য, ওদের ফ্যামিলি এখন ক্রিমিনালদের টার্গেট, সিকিউরিটি প্রয়োজন। কেষ্টপুর এসে গেল। চারপাশ এখন অনেক ফর্সা। পাখিটাখিও ডাকছে। পথের পাশের ঝুপড়ি দোকানে উনুনের লালচে আভা। 2-4 জন পথচারী। শাঁ শাঁ গাড়িগুলো ছুটে যাচ্ছে এয়ারপোর্টের দিকে। ভোরবেলার এক অদ্ভুত আনন্দ আছে। এই সময়টুকুতে কোনো পাপ নেই, স্বচ্ছ জলের মতো টলটলে। এই আবছা আলো, এই শরীর জুড়োনো বাতাস প্রাণে শিহরণ জাগিয়ে তোলে। যোগু, কোথায় থামাবো? মেন গেটের বাইরে। ওসি আছে তো? শিওর। প্রথমে কোথায় যাবি? গণেশ যেখানে আছে সেখানে। ওর সঙ্গেই প্রথম কথা বলবো, তারপর ভট্টাচার্য সাহেবের সঙ্গে। ভট্টাচার্যকে? মিনাদের উল্টো দিকের ফ্ল্যাটের বাসিন্দা। গাড়ি থেকে নেমে হাঁটছি।
কমপ্লেক্সে ঢুকতেই কোত্থেকে 4টে লোক জুটে গেল। লম্বা চওড়া চেহারা, ভাবলেশীন মুখ, নিঃশব্দে আমাদের সঙ্গে সঙ্গে চলেছে। মামা খুব নিচু গলায় বললেন, ঘাবড়াস না, সাদা পোশাকের পুলিশ, খোঁচর। এ পর্যন্ত ন্যাচারাল লাইটের একজন বাসিন্দাকেও দেখতে পাইনি, মর্নিং ওয়াক করতেও কেউ বেরোয়নি। এখন বেশ আলো ফুটে গেছে। ভুতুড়ে বাড়ির মতো দাঁড়িয়ে আছে বহুতল অট্টালিকাগুলো। ফোয়ারার সামনে 2জন মানুষ, একজন ওসি। চম্পকবাবুর সঙ্গে ফিসফিস করে কিছু বললেন, তারপর হাঁটতে লাগলেন। গণেশ এসে বসেছে আমাদের সামনে। এক রাত্রের মধ্যে ছেলেটার চেহারাটাই পাল্টে গেছে। সরি গণেশ, ঘুম থেকে তুলে তোমায় ডিস্টার্ব করছি। কাল তোমায় কখন ফোন করেছিল মিনা? হ্যাঁ, फोन मतलब क्या वो लास्ट फोन তোমায় মিনা 2বার ফোন করেছিল? नहीं मतलब वो एक ही बार सॉरी सर, मतलब मेरा दिमाग काम করছে না স্যার। ফোন করেছিল, करीब 5:30 बजे ফোন করেছিল। সত্যি তোমার মাথা কাজ করছে না? 5:30টায় আমরা পার্ক সার্কাসে। वही तो सर, वो हम लोग কথা করে বাইরালাম, তারপর ও গাড়িতে উঠছি, ও ফোন করলো। কি বললো? वो बोलो एक तो बहुत बढ़िया गिफ्ट আসিয়েছে, मतलब कोई भेजेছে, সে তো আমায় দেখাবে, জলদি চলিয়ে আসতে বললো। She was excited. কে পাঠালো গিফট? তোমাদের কোনো রিলেটিভ? না, नहीं सर, कोई अननोन पर्सन सर, মিনার অ্যাডমায়ারার। কাল ও পেপারে ফটো দেখে ইমপ্রেসড হয়ে भेजेছে। ঠিকানা পেলো কোত্থেকে? मीना बोलो वो आदमी एक तो खत भी लिखा, हाँ, उसमें लिखा कि वो पेपर हाउस से उसे पता मिला। गिफ्ट की ছিল? हमारे तो बोले नहीं सर, वो सरप्राइज दिबे बोलो। फिर हम जल्दी आया, फ्लैट बंद, सबने मिलके दरवाजा तोड़ा, तब देखा भगवान। গণেশ ফুঁপিয়ে উঠল। তখনই বাবলু মামা ঘরে ঢুকলেন। সরি যোগু, দেরি হয়ে গেল। নো প্রবলেম, বস। গণেশ, তোমার শ্বশুর বাড়ির লোকজন খবর পেয়েছেন? কাউকে দেখলাম না। सर वो लोग वो कटिहार के रहने वाले हैं, कल रात को पिताजी से बात हुआ उनका, आज जरूर आ जाएंगे। দেন ইটস ওকে। আফটার অল ওদের মেয়ে, তাছাড়া ফ্ল্যাটটা ওরাই দিয়েছেন, মিনার নামে রেজিস্ট্রি হয়েছে দেখলাম। हाँ जी सर। মিনা যে গাড়িটা ব্যবহার করত সেটাও তোর বাপের বাড়ি থেকে দিয়েছে, তাই না? हाँ सर, वो ड्राइवर और तेल हम ही दिताम। ড্রাইভার কোথায় থাকে? কটায় আসে? वो 9:30 बजे सर, लेकिन उसको बारे में अब कुछ मालूम नहीं सर, हमार आसार पहले से चले गेছিল স্যার। ঠিক। গণেশ, আরেকটা প্রশ্ন, এই কমপ্লেক্সে কারোর সঙ্গে তোমাদের ইন্টিমেসি ছিল না? আমি वो सुबह निकले जाई और वो शाम में आसी। वो मीनार संगे किसी फैमिली के साथ इंटीमेसी था सर, स्पेशली वो भट्टाचार्य साहब के साथ। हमारे ऑपोजिट फ्लैट है, एजेड पर्सन, लर्नड। চম্পকবাবু অবাক চোখে তাকালেন। ওকে গণেশ, থ্যাংক ইউ। सर वो मेरा मोबाइल आपके पास है सर। হে, একদম ভুলে গেছি। কাল তোমার কন্ডিশন দেখে রেখেছিলাম, বাড়ি ফিরেই পাঠিয়ে দিচ্ছি। যোগুমামা হন হন করে হাঁটছেন। যাচ্ছি মিনা বিজলানির ফ্ল্যাট বাড়ি। চম্পক, দুটো ব্যাপার তোকে এনশিওর করতে হবে। প্রথম, মেন গেটের সামনে পুলিশ পোস্টিং কর। যে কোনো আউটসাইডার এলে তাকে জেরা করবে, যদি সন্তুষ্ট হয় তবেই ছাড়বে। দ্বিতীয়, মিনা বিজলানির গাড়ির ড্রাইভার আজও নিশ্চয়ই ডিউটিতে আসবে,
তাকে আইডেন্টিফাই করে ধরতে হবে। কোনোভাবে খবর পেয়ে গেলে ভয় পেয়ে পালিয়ে যাবে। ওকে যোগু, কিন্তু একটা ব্যাপার আমায় বলতো, গণেশ বলার আগেই তুই কি করে জানলি মিনার সঙ্গে ভট্টাচার্যের ঘনিষ্ঠতা ছিল? কিছু মনে করিস না ভাই, তোদের চোখ খুব উইক। কাল যখন আমরা মিনার ড্রয়িং রুমে, ওদের শ্বেত পাথরের টেবিলের উপর এক গোছা ছবি পড়েছিল, মিনারই তোলা। সবচেয়ে উপরের ছবিটা এক বৃদ্ধের ক্লোজ প্রোফাইল। ওই বৃদ্ধ কাল ওখানে হাজির ছিলেন। যখন সকলকে বেরিয়ে যেতে বলা হলো, ভদ্রলোক ঠিক উল্টো দিকের ফ্ল্যাটে ঢুকে গেলেন। নামার সময় সেই ফ্ল্যাটের নেমপ্লেট দেখলাম, টিকে ভট্টাচার্য। ব্যাস, অঙ্কটা পরিষ্কার। ঘনিষ্ঠতা না থাকলে মিনা যত্ন নিয়ে ওনার ফটো তুলবে কেন? এই জন্যেই বলি, বিজ্ঞানী হয়েও তুই ডিটেকটিভের ঠাকুরদা। তবে তোর অন্যান্য কাণ্ডজ্ঞান না সত্যিই ঢিলে। কাল থেকে আজ পর্যন্ত চম্পকবাবুর সঙ্গে আলাপটা পর্যন্ত করিয়ে দিলি না। সে সময়টা পাচ্ছি কোথায়? সরি, চম্পক আমার স্কুলের বন্ধু, এখন উত্তর 24 পরগনার এসপি। বাবলু আমার কলেজ ইউনিভার্সিটির সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, ভালো নাম কৃষ্ণকুমার রাস্তগী। হ্যাঁ চম্পক, অবাক হোস না, ও অবাঙালি। বলতে বলতে আমরা এসে পড়েছি টিকে ভট্টাচার্যের ফ্ল্যাটের সামনে। কে? আমরা। দরজা ফাঁক হলো। একটি অল্প বয়সী মেয়ের মুখ উঁকি দিল। চম্পক ভট্টাচার্য গম্ভীর গলায় বললেন, মিস্টার ভট্টাচার্যকে ডেকে দিন, আমরা পুলিশ থেকে আসছি। দাদু? মেয়েটি দ্রুত পায়ে ফ্ল্যাটের ভেতর চলে গেল। আমরা ড্রয়িং রুমে ঢুকে পড়েছি। যোগুমামা বললেন, বড়বাবু, আপনি ওদিকের ফ্ল্যাটটা খুলুন। একজন কনস্টেবল দিয়ে ঝাড়ু দিয়ে টুকরো টাকরা সব গুছিয়ে একটা কাপড়ে মুড়ে ফেলুন। দেখবেন একটা টুকরো যেন এদিক ওদিক না হয়। ওসি বেরিয়ে গেলেন। কোণের ঘর থেকে বেরিয়ে এসেছেন এক বৃদ্ধ ভদ্রলোক। এক মাথা সাদা চুল, সৌম্যদর্শন চেহারা, তার মুখে ভয়ের ছাপ। ভদ্রলোক কাঁপা কাঁপা গলায় বললেন, বলুন। বসুন, আপনাকে কিছু প্রশ্ন করব, আপনার আপত্তি নেই তো? না, মানে বিশ্বাস করুন, আমি কিছুই জানি না। তা বললে তো হয় না ভট্টাচার্য সাহেব, আপনার উল্টো দিকের ফ্ল্যাটে খুন হয়েছে যে। আপনারা কি বলতে চাইছেন? কিছুই এখনো চাইনি। আপনার পুরো নাম? তপন কুমার ভট্টাচার্য। পেশা? ব্যবসা? আজ্ঞে না, LIC-তে ছিলুম, জোনাল ম্যানেজার হয়ে 13 বছর হলো রিটায়ার করেছি। বেশ। মিনা বিজলানির সঙ্গে আপনার কতটা ঘনিষ্ঠতা ছিল? প্রতিবেশী হিসেবে যতটুকু থাকে। শুধু শুধু বাজে কথা কেন বলছেন তপনবাবু? মানে খুব পরিষ্কার, এই কমপ্লেক্সে আপনার সঙ্গেই মিনার ঘনিষ্ঠতা ছিল সবচেয়ে বেশি। কে বলল? নিশ্চয়ই ওর হাজবেন্ড, একটা ক্যালাস স্পাইনলেস টাইপ। মিস্টার ভট্টাচার্য, আপনি ভুল করছেন। ওর বলায় কিছু যায় আসে না। ওই ফ্ল্যাটে আপনার ছবি পেয়েছি। দেখুন, আপনাদের উদ্দেশ্য বুঝতে পারছি না। আমি একজন সিনিয়র সিটিজেন। দাঁড়ান, সিনিয়র সিটিজেন তো কি হয়েছে? বয়স্ক মানুষেরা ক্রাইমের সঙ্গে যুক্ত থাকতে পারে না? চট্টগ্রামের ইংরেজ কাঁপানো বিপ্লবী অনন্ত সিংহকে মনে আছে? লেজেন্ড। সেই অনন্ত সিংহ বৃদ্ধ বয়সে ধরা পড়লেন ব্যাংক ডাকাতির কেসে। কি মর্মান্তিক ব্যাপার! তদন্তে প্রমাণিত হলো অনন্ত সিংহ ডাকাতদের গ্যাং অপারেট করতেন। ভদ্রলোক একটু চুপসে গেলেন, বললেন, আপনি কি তেমনই কিছু মিন করছেন? বিশ্বাস করুন, আমি কিছুই মিন করিনি। আপনি সত্য গোপন করছেন। সাপ্রেশন অফ ফ্যাক্ট ইজ অলসো আ ক্রাইম। মিনা বিজলানি সম্পর্কে যা জানেন স্পষ্ট করে বলুন, সেটাই ভালো হবে। তপন ভট্টাচার্য ধসে পড়লেন। তপনবাবু থুতনিতে ভর দিয়ে কয়েক মুহূর্ত চুপ করে রইলেন। বেশ বোঝা যাচ্ছে প্রবল দোটানায় পড়েছে। একটু পরে থেমে থেমে বললেন, এই ফ্ল্যাটে আমার নাতনি দীপা আর আমি থাকি। নাতনির সঙ্গে ওর প্রথম পরিচয়, তারপর আমার সঙ্গে। ও আমার নাতনির বয়সী, চমৎকার হাসি খুশি মেয়ে। সবচেয়ে বড় কথা, খুব স্পিরিটেড। কিছু না কিছু করার জন্য
উৎসাহে টকবক করছে। প্রচুর পড়াশোনা করত, ফটোগ্রাফি ওর হবি। আমারও এক সময় একই হবি ছিল, সেই থেকে ঘনিষ্ঠতা। ওদের কাস্টে এই রকম মেয়ে আমি দেখিনি। আপনাকে কিছু বলেছিল, মানে কোনো থ্রেটনিং? ভদ্রলোকের দৃষ্টি পাল্টে গেল, বললেন, হ্যাঁ বলেছিল ও ছবি তুলতে গিয়ে এমন কিছু জেনে ফেলেছে যা নিয়ে হইচই পড়ে যাবে। হাজব্যান্ডকেও রিলাই করে না। এ বিষয়ে সে বাবলু বাবুর সঙ্গে পরামর্শ করে নেক্সট স্টেপ নেবে। আমরা বাবলু মামার দিকে তাকালাম। এই যে ইনি বাবলু বাবু, ওর সঙ্গে এই কথা কবে হয়েছিল? দিন 4 আগে। তখন থ্রেটনিং এর কথাও বলেছিল। পুরো ফোনে কারা ওকে রেগুলার শাসাচ্ছে। আপনি কি বলেছিলেন? বলেছিলুম ইমিডিয়েট পুলিশকে ইনফর্ম করো। শোনেনি। কাল সন্ধ্যের দিকে কোনো শব্দ পাননি? মারাত্মক কোনো এক্সপ্লোসিভে মিনার মৃত্যু হয়েছে? পেয়েছিলুম ওই 7:30 নাগাদ। ফ্ল্যাট খুলে বাইরে বেরিয়ে দেখি কোথাও কিছু নেই। মিনার ঘরের ভিতর থেকে জোরে মিউজিক বাজছিল। ভাবলুম অন্য কোথাও কিছু হয়েছে। কাল সারাদিন আপনার সঙ্গে ওর কথা হয়নি? হ্যাঁ, সকাল টাইমস অফ ইন্ডিয়া নিয়ে ও ছুটে এসেছিল। ওর ফটোগ্রাফ বেরিয়েছে। তারপর আবার সন্ধ্যের পর এসেছিল। আমি তখন ইভিনিং ওয়াকে বেরিয়েছিলাম, দেখা হয়নি। দীপাকে একটা উপহার দেখিয়ে গেছিল। ওর ছবি দেখে কোনো ফ্যান ওকে পাঠিয়েছে। একবার দীপাকে ডাকুন তো প্লিজ। তপনবাবু দীপাকে ডাকলেন। দীপা এসে বসতে যোগুমামা বললেন, দীপা, তুমি মিনার গিফটটা দেখেছিলে? হ্যাঁ। কি ছিল? একটা ট্রান্সপোর্টের প্লাস্টিক ফোল্ডারের মধ্যে বিদেশি একটা ফটোগ্রাফি ম্যাগাজিন ছিল। সাদা কাগজে 3 লাইনের একটা চিঠি। কোনো এক পি গোলানি কংগ্রাটস জানিয়েছিল। ব্যাস? না, ওই সঙ্গে ছিল সেল করা একটা ছোট্ট পলিব্যাগ। ফোল্ডারের মধ্যে ওপরে সেই গোলানি পেনে লিখেছে, ফর ইয়োর বেটার ফটোগ্রাফি। থ্যাংক ইউ দীপা। মিস্টার ভট্টাচার্য, চলি, কাইন্ডলি কোঅপারেট করুন। আমি ডক্টর মুখার্জি, বাবলুর বন্ধু। একজন বিজ্ঞানী হয়েও আমি ইনভলভ হয়ে পড়েছি। আপনারই মতো মিনাকে একদিনেই খুব পছন্দ করে ফেলেছিলাম। আমরা চাই মিনার খুনি ধরা পড়ুক। ভদ্রলোক পাথরের মতো বসে রইলেন। দরজা হাট করে খোলা। সেই অভিশপ্ত ফ্ল্যাট, তার ড্রয়িং রুম, ভাঙাচোরা ফার্নিচার, দেওয়ালে সিলিংয়ে পোড়া পোড়া দাগ। শুধু কালকের বিভৎস পরিবেশটা নেই, দগ্ধ মৃতদেহ। মামা বললেন, গুড, সব সাফ হয়ে গেছে। এর মধ্যে আমাদের গাড়িতে পুঁটলিটা তুলে দেবেন। যোগুমামা করিডোর পেরিয়ে ভেতরের প্রথম ঘরে ঢুকে গেলেন। এটা বোধহয় গেস্ট রুম। ছিমছাম, একটা সোফা কাম বেড, 2টো চেয়ার, ওয়াল ক্যাবিনেট। দ্বিতীয় ঘর, মিনা গণেশের বেডরুম। সুদৃশ্য নিচু ডিবানে টান টান করে চাদর পাতা। চাদরের ওপর ভাঁজ করা সাদা ওড়না। কাল সারাদিন এই খাটে কেউ শোয়নি। এ প্রান্ত থেকে ও প্রান্ত টানা কাঁচের বক্স জানলা। জানলার তাকে পাশাপাশি 2টো কাচের গেলাস, একটা রাইটিং প্যাড, পেন স্ট্যান্ড, কর্ডলেস টেলিফোন সেট। বেস রয়েছে, হ্যান্ডসেটটা নেই। দেওয়ালে ড্রেসিং টেবিল, সুদৃশ্য আয়না, কিছু প্রসাধনী, পারফিউমের শিশি, একপাশে ছোট কালার টিভি, অন্যধারে স্টিল আলমারি। ডিভানের মাথার দিকে ফটো ফ্রেমে 2-3টে গণেশ মিনার ফটো। বিয়ের ছবিও রয়েছে। যোগুমামা সতর্ক দৃষ্টিতে দেখছেন। আলমারির হ্যান্ডেলে চাপ দিলেন, খুলল না। বিড়বিড় করে বললেন, প্যাকেট, ফোল্ডার, কিছুই তো। বড়বাবু, মিনার মোবাইল সেটটা পেয়েছেন? না স্যার। পাননি? ওটা খুব দরকার। এখানকার ল্যান্ডলাইন নাম্বারটা নিয়ে নেবেন। রাইটিং প্যাডটা তুলে নিলেন। প্রথম 2টো পাতায় কিছু লেখা। এক টানে পৃষ্ঠা 2টো ছিঁড়ে বুক পকেটে পুরলেন। এবার তৃতীয় ঘর। হঠাৎ চেঁচিয়ে উঠলেন, এই তো! একটা ছোট ডিভানের ওপর পড়েছিল।
ফটোগ্রাফির ঝাঁ চকচকে বিদেশি ম্যাগাজিন, প্লাস্টিকের ফোল্ডার, ম্যাগাজিনের মধ্যে দিয়ে বেরিয়ে আছে একটা সাদা কাগজ। এই তো অভিনন্দন বার্তা। মামা নিমেষে পকেটে পুড়ে ফেলে ম্যাগাজিন উল্টাচ্ছেন। স্পষ্ট বোঝা যাচ্ছে এটা মিনার একান্ত নিজস্ব ঘর। সর্বত্র এলোমেলো হয়ে ছড়িয়ে আছে ফটোগ্রাফি সংক্রান্ত জিনিসপত্র, ফিল্মের ফটো, 3-4 রকম লেন্স অ্যাটাচমেন্ট, রঙিন সব মোড়ক, 2টো ফ্ল্যাশ, একটা ক্যামেরা, প্রচুর সিডি, ডাই করা ফটোগ্রাফি ম্যাগাজিন, 2টো ছোট ছোট স্টিল আলমারি, একটা হাট করে খোলা, অন্যটা ভেজানো। যোগুমামা ম্যাগাজিনটা ভরে ফেললেন ফোল্ডারে, আমার হাতে ধরিয়ে দিলেন। তারপর খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন ফটোগ্রাফির সরঞ্জাম। একটা লেন্স ক্যাপ বিছানায় পড়েছিল, পকেটে ভরলেন। ওসিকে বললেন, এই লেন্স অ্যাটাচমেন্টগুলো গুছিয়ে নিন, আমার সঙ্গে যাবে। হ্যাঁ, ফ্ল্যাশ গানগুলো নিয়ে নেবেন। ঘরের একধারে ওয়েস্ট পেপার বিন। যোগুমামা ঝুঁকে পড়লেন। ওই তো ছোট পলি প্যাক, ছিঁড়ে গেলেও ওপরের হাতে লেখাটা পড়া যাচ্ছে। পাশে একটা রঙিন মোড়ক। মামা পটাপট পকেটে ভরলেন। টেবিলের ওপর একগোছা ফটো, মোটা খাতা, একটা ডায়েরি, 2টো পেন্সিল, ব্যাটারি। যোগুমামা খোলা আলমারির সামনে গিয়ে দাঁড়ালেন। আলমারি বোঝাই ফটো, একটার তাকে হাল আমলের সিডি, ফিল্মের স্ট্রিপ। মামা বার দুয়েক নেড়ে চেড়ে দেখে পাশের আলমারির হ্যান্ডেল ঘোরালেন, খুলে গেল। এই আলমারির 3টে তাক ফটো অ্যালবামে বোঝাই, নানা সাইজের মাউন্ট বোর্ড, 2-3টে আঠার টিউব, ফেভিকল, ছুরি, কাঁচি, কালো কাগজের রোল। লকারের চাবি ঝুলছে। চাবি ঘুরিয়ে লকার খুলে ফেললেন মামা। লকারের মধ্যে বিশেষ কিছু নেই, 3-4টে পুরনো ফিল্মের রোল, সিডির প্যাকেট। ভেতরে হাত ঢুকিয়ে মামা সব বের করে আনলেন। একটা স্প্রের শিশি বেরিয়ে এলো। মামা, এটা কি সেন্ট? না রে, এক ধরনের বার্নিশ। ম্যাট ফিনিশ প্রিন্ট ফটোর উপর স্প্রে করলে খুব ভালো লাগে। বাবলু, একটা বড় পলি ব্যাগ দে। আপাতত কাজ শেষ, চলুন। আমরা ফ্ল্যাটের বাইরের প্যাসেজে এসে দাঁড়িয়েছি। যোগুমামা বললেন, বড়বাবু, পুলিশ ফোর্স একই রকম থাকবে। ভট্টাচার্য এবং বিজলানি ফ্যামিলির উপর স্ট্রং ওয়াচ রাখবেন। গণেশের কাছ থেকে মিনার মোবাইল নাম্বার নিয়ে যা করণীয় করবেন, বুঝলেন? হ্যাঁ স্যার। কবে পাচ্ছি? সন্ধ্যের মধ্যে। আরও একটা জরুরি কাজ আছে, আমাদের সঙ্গে চলুন। গণেশের মোবাইলটা আপনাকে দিয়ে দেব। নিচে নামতেই চমকে উঠলাম। কি অবস্থা! সাংবাদিক, ফটোগ্রাফার, 3-4টে টিভি চ্যানেল হইচই করছে। ওদের ওপরে যেতে দিতে হবে, ফ্ল্যাটের ছবি নেবে। পুলিশের অফিসাররা হিমশিম খাচ্ছে। যোগুমামা হাত তুলে শান্ত করলেন। দয়া করে শুনুন, যারা ইনসাইটে ছবি নিতে চান 1 by 1 পুলিশের সঙ্গে উপরে যান। এসপি নিজে পুরো ঘটনা আপনাদের জানাবেন। ধুলুঢুলু চোখে বেসিনের দিকে এগোচ্ছিলাম। সামনেই অনন্ত সরখেল। 7 সকালেই হাজির। ঘুমটুম উড়ে গেল। কিন্তু এত সকালে কেন? কিছু খবর পেয়েছে? যোগুমামাকেও দেখছি না, নিশ্চয়ই ভোরে উঠে বেরিয়ে পড়েছেন। মা চা পাঠিয়ে দিয়েছেন। খুব মনোযোগ দিয়ে চায়ে বিস্কুট ডুবিয়ে কামড় দিচ্ছি। আর চোখে দেখছি অনন্তবাবু জুলজুল করে আমার দিকে তাকিয়ে আছেন। কি হলো? অমন করে তাকিয়ে আছেন কেন? তাকাবো না? ছি, একটা অনেস্ট কনসেশন কর, কাজটা ঠিক করোনি। কি কি কনসেশন? উফ, বলুন কনফেশন, স্বীকারোক্তি। ওই একই হলো গে, বেশি ইংরেজি বলিও না, বুঝলে? মানে বুঝলেই হলো। নিজেরা অন্যায় করেছো, এখন আমার ভুল ধরছ, লজ্জা করে না? আচমকা বুড়ো এমন চেঁচাতে শুরু করেছে, মা এক্ষুনি রান্নাঘর থেকে ছুটে আসবে। আহা, রাগ করছেন কেন অনন্তবাবু? কি কনফেশন করব বলবেন তো? ন্যাকামি করো না তো। খবরের কাগজ পড়ে আমায় জানতে হলো। হ্যাঁ, কয়েকটা দিন আমার ইন্টারাপশন বন্ধ ছিল, তার মধ্যে এত সব ঘটে গেল। হ্যাঁ, একটা ফোন পর্যন্ত পেলুম না। আবার ইন্টারাকশনকে ইন্টারাপশন। উত্তেজিত হলেই অনন্তবাবুর নিজস্ব ইংরেজি চালু হয়ে যায়। এখন হজম করা ছাড়া গতি নেই। কাগজে বেরিয়েছে বুঝি? তা বেরোবে না?
অল পেপার হেডলাইন, তেগড়িয়ার আবাসনে হত্যাকাণ্ড, এসপি স্টেটমেন্টে তোমাদের নাম আছে। মেয়েটার ছবি দেখে তো আমি চমকে উঠলুম। পয়লা মে এলো, আলাপ হলো, আর সেই আমায় ডার্কে রেখে। 1 মিনিট অনন্তবাবু, কথাটা তো শুনুন। হঠাৎ ব্যাপারটা ঘটে গেছে, তাছাড়া আপনি সহ্য করতে পারতেন না। কি সহ্য করতে পারতুম না? তোমাদের সঙ্গে কম মার্ডার কেসে করেছি, হ্যাঁ? একটা ফোন। অনন্ত সরখেলের বাক্যস্রোত থামানো অসম্ভব হয়ে উঠত যদি না মাঝপথে দরজায় বেল বাজত। যোগুমামা ঢুকলেন। আমি হাতে চাঁদ পেলাম। অনন্ত সরখেল একেবারে ভিজে বেড়াল। কে বলবে এতক্ষণ এই লোকটাই এক নাগাড়ে তড়পাচ্ছিল। অনন্তবাবু ভালো, কখন এসেছেন? স্যার এই তো একটু আগে। চাটা খেয়েছেন? টুকলু আজ অফিস ছুটি নিয়েছিস তো, বেরোতে হবে। অনন্তবাবু অভিমান করেছেন। আমরা টুকলু কি সব ফালতু বকছো বলো তো? হ্যাঁ, ওটা তোমার আমার ব্যাপার। সত্যি তোমার এখনো আক্কেল হলো না। আমি একেবারে ভ্যাবা চাকা। যোগুমামা বললেন, ওসব বাদ দে, কাল আমি আরেকটা জিনিস পেয়েছি, কাজে লাগবে। কি? মিনার ড্রাইভার রাজিন্দারের মোবাইল। ওরও মোবাইল ছিল? হ্যাঁ, এটা নতুন কিছু নয়। আজকাল মোবাইল সবার কাছে। ড্রাইভারকে মোবাইল ফোন দিয়ে দেয়, দূরে থাকলে তক্ষুনি ডেকে নেওয়া যায়। কাল সন্ধ্যেবেলায় তো ফরেন্সিক পোস্টমর্টম রিপোর্ট দিয়ে গেল। কি বলছে? নতুন কিছু না, বিস্ফোরকের সাহায্যে মৃত্যু। আরডিএক্স পাউডার কাজে লাগানো হয়েছে, কিন্তু কিভাবে আরডিএক্স ভিকটিমের মুখের অত কাছে এলো? ছুঁড়ে না মারলে দেখা যাক। 2 দিন ধরে কোথায় কোথায় ঘুরছো? কোথায় না ঘুরেছি। আমার অবস্থা এখন খ্যাপা খুঁজে ফেরে পরশ পাথর। রাজিন্দারের ম্যাডাম ছবি তুলতে যেসব জায়গায় গেছে, ওকে নিয়ে সেই সব স্পটে যাচ্ছি। তবে কাছাকাছি, যেমন ওদিকে বজবজ, লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হারবার, এদিকে মধ্যমগ্রাম, হাবড়া, অশোকনগর, ব্যারাকপুর পর্যন্ত যেতে পেরেছি। তারপরে আর যাওয়া হয়নি। এর চেয়েও দূরে যেতেন মীনা দেবী? নিশ্চয়ই, রাজিন্দারকে নিয়ে কৃষ্ণনগর, বর্ধমান, কাকদ্বীপ পর্যন্ত। অদ্ভুত নেশা ছিল ভদ্রমহিলার। হ্যাঁ, অবসেশন। স্পট আর অবজেক্ট খুঁজে বেড়াতো। এনি ক্লু? না, জিরো। ড্রাইভার মিসগাইড করছে না তো? মনে হচ্ছে না। ছেলেটা সোজা সরল, গোবেচারা গোছের। কাল নিজে থেকেই ওসিকে ওর মোবাইল ফোন তুলে দিল। বলেছি যাবতীয় কল লিস্ট বের করতে। মীনা গণেশের কল লিস্ট পেয়েছো? পেয়েছি। তপন ভট্টাচার্যের কি খবর? চম্পক কথা বলতে গেছিল, আমিও ফোন করেছিলাম। সবসময় ভয়েই মরছে লোকটা। ওর কিসের ভয় বলতো? নিশ্চয়ই কিছু গোপন করে যাচ্ছে। সমস্যা হচ্ছে, বেশি চাপ দেওয়াও যাচ্ছে না। 70-এর উপর বয়স, যদি অসুস্থ টসুস্থ হয়ে পড়ে তখন আরেক বিপদ। ভাবছি ইয়েস, কল লিস্টটা দে। পকেট থেকে ছোট একটা ডায়েরি বের করে বোতাম টিপতে শুরু করলেন। হ্যালো, ওসি জেবি মুখার্জি বলছি। ন্যাচারাল লাইটে সব ঠিক? গুড। এবারে আপনাদের একটা রিস্কি কাজ করতে হবে। হ্যাঁ, ঠিক করে শুনুন। মিনার উল্টো দিকের ফ্ল্যাটের সেই... বলতে বলতে মামা খানিকটা চলে গেলেন। ওর গলার স্বর খাদে নেমে এলো। কিছুই শুনতে পেলাম না। ফোনটা ছেড়ে দিয়ে যোগুমামা আবার এসে বসলেন। এতে যদি কাজ হয়। কি কাজ? যদি জানা যায় ওর এত ভয় কিসের। পুলিশকে কি করতে বললে? যোগুমামা একটা সিগারেট ধরালেন, চেঁচিয়ে বললেন, দিদি চা 3 কাপ। মামাকে হাড়ে হাড়ে চিনি। এই প্রশ্নের উত্তর এখন আর পাওয়া যাবে না। অতএব অন্য প্রসঙ্গে গেলাম। মামা, পুঁটলি বেঁধে ফ্ল্যাট থেকে সেদিন যেসব জিনিসপত্র নিয়ে এলে তার মধ্যে কিছু... মোবাইল ফোনের ভাঙা কেস ওপরেই ছিল। মিনার ফোনটা বিস্ফোরণেই উড়ে গেছে। আর কিছু? প্লাস্টিকের ভাঙাচোরা টুকরো, টিভির কাঁচ, একটা প্লাস্টিকের ফিতের গলে যাওয়া অংশ, এই সব। মেয়েটা ফটো ফটো করেই গেল, আপনিও স্যার ওকে এত তোল্লায় দিলেন। আর দৌড়, বাজে বকবেন না তো। এত সুন্দর ছবি তোলে, মামা তাকে এনকারেজ করবেন না? তার এই পরিণতি। লেন্স বড় সাংঘাতিক জিনিসে ঢুকলু। ঠিক আমাদের চোখের মতো। চোখের পাতা যেমন সময় মতো বুঝে ফেলতে জানতে হয়, ক্যামেরার লেন্সও তেমনি। ক্যাপ লাগিয়ে নিতে হয়। মেয়েটা থামতে জানতো না। বাবা! হ্যাঁ অনন্তবাবু,
দার্শনিকের মতো জ্ঞান ঝাড়ছেন যে। যোগুমামা সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়লেন, বললেন, কি কি বললেন? লেন্স ক্যাপ একটা তো পেয়েছি, কিন্তু 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 ক্যামেরাটা কোথায়? ইস, আমি একটা ইডিয়েট। একটা ক্যামেরা নিয়ে এলে যে। সে তো অলিম্পাস মিনার আলমারিতে ছিল, কিন্তু যে লেন্স ক্যাপটা পেয়েছি সেটা। মামা প্রায় ছুটে গেলেন, পুঁটলিটা এনে ফেললেন সেন্টার টেবিলে। দেখেছিস, এটা নিকরম্যাট ক্যামেরার। পুঁটলি খুলে হাত রাতে লাগলেন। মামা মামা সাবধান, কাঁচে হাত কেটে যেতে পারে। যাগ্গে, প্লাস্টার লাগিয়ে নেব। খুঁজতে খুঁজতে পেয়ে গেছেন। একটা গলে যাওয়া প্লাস্টিকের টুকরোর গায়ে NIC 3টে লেটার এখনো বোঝা যাচ্ছে। বুঝলি, বিস্ফোরণের সময় নিকরম্যাট ক্যামেরা মিনার সঙ্গেই ছিল। যেভাবে গুঁড়ো গুঁড়ো হয়েছে, একটু দূরে থাকলেও কিছু অংশ অক্ষত থাকতো, বুঝলি? যোগুমামা পাগলাটে চোখে তাকিয়ে বললেন, কি হলো বল? ওই সময় ক্যামেরা কেন ছিল মিনার সঙ্গে? হয়তো হাতেই ছিল। উনি ছবি তোলার তোড়জোড় করছিলেন, ঠিক সেই সময় আততায়ী এক্সপ্লোসিভ ছুড়ে মারল। এক্সেলেন্ট। দ্যাট মিন্স সেই সময় ক্যামেরা মিনার হাতে ছিল, কিন্তু আততায়ী ফ্ল্যাটে ঢুকছে কি করে? ওই যে লম্বা দাড়ি, ওটা বে অ্যাবসার্ড। ওটা রাখা হয়েছে মিসগাইড করার জন্য। যদি এক্সপ্লোসিভ ছুঁড়ে না মারা হয়ে থাকে, তার মানে যদি ফটো তোলার সময়। যোগুমামা ঝপ করে থেমে গেলেন। আমি বার কয়েক জিজ্ঞেস করেও আর সাড়া পেলাম না। 1-1.5 মিনিট কেটে গেল। তারপর নিজের সঙ্গেই কথা বললেন, পাওয়া যাবে, নিশ্চয়ই পাওয়া যাবে। ভট্টাচ ক্যামেরা। অনন্তবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে কি উপকার করলেন নিজেও জানেন না। কি যে বলেন স্যার। স্যার, একটা রিকোয়েস্ট করব, এই আপনাদের সঙ্গে আমায় নিয়ে যাবেন? চলুন না। গম গম করে হেমন্তের মায়াবী কণ্ঠে রানার বাজছে। মন্ত্রমুগ্ধ আমরা। যোগুমামা অস্ফুটে বললেন, গতকাল পরে শুনছি এখনো শরীরে কাঁটা দেয়। ঠিক বলেছিস। এসব গান পুরনো হয় না। হিন্দিতে তখন হেমন্ত কুমার, নাগিন, বিশাল বাদ, সুকান্তর কবিতা, সলিল চৌধুরীর সুর। আমাদের ছোটবেলা। এই FM চ্যানেলগুলো পুরনো দিন ফিরিয়ে আনছে। রেডিওতে তখনও বাজছে। পরিবেশের সঙ্গে সুন্দর মানিয়ে গেছে গানটা। দুদিকে নিবিড় অন্ধকার, মাঝে মাঝে আলোর ফোঁটা। তারায় তারায় ভরা কালো আকাশ উপুড় হয়ে আছে। দুটো গাড়ি ছুটে চলেছে জাতীয় সড়ক NH-34 দিয়ে। রাত প্রায় 10টা। সামনের জিপসিতে চম্পক ভট্টাচার্য আর তাঁর পুলিশ ফোর্স আছে। মিনার ড্রাইভার রাজিন্দরও। এ গাড়িতে আমরা। অপ্রত্যাশিত আলো নিয়ে এসেছে আজকের দিন। তদন্তে নতুন মোড়। সকালে ভবানী ভবনে DIG পার্থ চট্টোপাধ্যায়ের চেম্বারে মিটিং ছিল। মিটিংয়ে যোগুমামা ছিলেন প্রধান বক্তা। আজ পর্যন্ত যা যা ঘটেছে মামা বলছিলেন। একটা প্লাস্টিকের ফোল্ডারে সাদা কাগজে 1 পাতা চিঠি, ফটোগ্রাফি ম্যাগাজিন আর ছেঁড়া একটা পলিব্যাগ পাওয়া গিয়েছিল ওয়েস্ট পেপার বিন থেকে। তপন ভট্টাচার্যের নাতনি দীপা বলেছিল ওটাও নাকি প্লাস্টিক ফোল্ডারের মধ্যেই ছিল। মার্কার পেনে লেখা ছিল, ফর ইউর বেটার ফটোগ্রাফি। ঠিক বলেছিস। মিনা গিফটটা প্যাকড অবস্থায় দেখিয়েছিল দীপাকে, কিন্তু কি ছিল ওই সাদা পলিপ্যাকের ভেতরে, সেটা কোথায় গেল? ওই ম্যাগাজিন বা চিঠির মধ্যে কোনো ক্লু? DSP সাহেবের কথা শেষ হয়নি। OC ফটোগ্রাফি ঢুকে পড়লেন। মোট 3টে প্যাকেট। প্রথমটার অধিকাংশ ছবি কালো, হয়তো ফিল্মে কোনো ডিফেক্ট ছিল। দ্বিতীয় প্যাকেটের ফিল্মগুলি সাম্প্রতিক কোনো পারিবারিক অনুষ্ঠানের। বিজলানি পরিবারের গণেশ, বাবা ইন্দ্রকুমার, কাকা রাজকুমার। তৃতীয় প্যাকেট খুলতেই সকলে চমকে উঠেছে। একটা রিসর্টের ছবি। ছোট ছোট কটেজ বাংলো, পার্ক, দোলনা, একদিকে বড় দিঘি, 2-3টে প্যান্ডেল বোট বাঁধা, লোকজন। একটা কটেজের ছবি, তার বাইরের দরজা, ভেতরের ছবি। আশ্চর্য, 4-5 জন লোক কম্পিউটারের সামনে কাজ করছে। এটা কি? ফটো জুড়ে বিরাট একটা টিভি স্ক্রিন, ক্লোজ আপ শট। স্ক্রিনে নানা রকম ডিজাইন। কিসের ডিজাইন? সব রেখাছি, কম্পিউটারে বানানো। আরেকটা স্ক্রিন, এরিয়াল ম্যাপ, আকাশ থেকে তোলা। সবুজ সবুজ অংশ, গাছপালা।
লালচে হলুদ জমির রং, সাদা সাদা ফিতের মতো নদী, লম্বা কালো লাইন এঁকে বেঁকে গেছে। লাইনটার মাঝে মাঝে ফাঁক, সেখানে লাল তারা। ম্যাপটার নানান অ্যাঙ্গেলে অনেকগুলো ছবি। দেখতে দেখতে যোগুমামার চোয়াল শক্ত হয়ে উঠল। পার্থবাবু বিশেষ ছবিগুলো দেখেই বলে উঠেছেন, এ তো ভয়ানক কাণ্ড। তাই মনে হচ্ছে। মিনার ড্রাইভার রাজিন্দর এখানে আছে তো? ওকে রিসর্টের ছবিগুলো দেখান, ও জায়গাটা চিনতে পারবে। দাঁড়ান ডক্টর মুখার্জি। পার্থ চট্টোপাধ্যায় টেলিফোন তুলে বললেন, কর্নেল কিউ পুরোহিত সাহেবকে ধরে দিন। বুঝলেন, আর্মির লোকজনকে দেখালে তারা আরো স্পেসিফিক বলতে পারবেন। রাইট, তবে বিষয়টা স্ট্রিক্টলি কনফিডেন্সিয়াল। এখন কোনোভাবে বেরিয়ে গেলে পাখি পালিয়ে যাবে। এরপর রাজিন্দারকে ডাকা হয়। সে একবার দেখেই চিনে ফেলল। ম্যাডামকে নিয়ে একবারই সে গিয়েছিল। জায়গাটা ছোটজাগুলিয়া, নদিয়া জেলায়, হাইওয়ের পাশেই। খুব সুন্দর স্পট। ম্যাডাম সেদিন সন্ধেবেলা ফেরার সময় নাকি খুব উত্তেজিত ছিলেন, নিজে নিজেই নানা কথা বলছিলেন। তখনই ঠিক হয়েছে আজ রাতেই আমাদের অপারেশন ছোটজাগুলিয়া। এরপর গেছিলাম ফোর্ট উইলিয়াম। কর্নেল পুরোহিত ভয়ানক উত্তেজিত। কয়েকটি ডিজাইন ভারতের অত্যাধুনিক সমর অস্ত্রের, যার ইন্টারনাল ড্রয়িং কারোর পাওয়ার কথাই নয়। ম্যাপটি বর্ডার এলাকার আর্মির ড্রয়িং। পুরোহিতকে যোগমামা কথা দিয়েছেন অপরাধীদের আর্মির হাতে তুলে দেওয়া হবে। এখন সেই অপারেশন। মামা বললেন, টুকলু, চম্পককে ধরে দে। হ্যালো চম্পক, শোন, রাজিন্দারকে বলে রাখ লোকেশনের অন্তত 8 কিলোমিটার আগে আমরা থামব। লোকালয় নেই এমন জায়গায়, ওকে? একটু এগিয়ে সামনের গাড়িটা থেমে গেল। হেডলাইটগুলো নিভে যেতে থই থই অন্ধকার। রাস্তার দুপাশে ঝাঁকড়া ঝাঁকড়া গাছগুলো কালো কালো দৈত্যের মতো দাঁড়িয়ে, নিঝুম নিথর চড়াচড়। একটানা ঝিঁঝিও ব্যাঙের ডাক। তারার ঝাপসা আলো চোখে সয়ে আসছে। যোগুমামা চম্পকবাবুকে একদিকে নিয়ে গিয়ে কিছু বলছেন। রাজিন্দারকে ইশারায় ডেকে নিলেন। পাশ থেকে অনন্ত সরখেল বললেন, কেমন লাগছে হে? তোমার তো আবার ভূতের ভয় আছে। ভয় পেলে বলো, আমি আছি। একটু পরে দেখলাম সামনের গাড়ি থেকে পুলিশরা নেমে পড়ল। চম্পক ভট্টাচার্য, ওসি আর রাজিন্দার সামনে। ছায়ামূর্তির মিছিল। বাবলু মামা বললেন, এই বা আমরা যাব না? যাব, আগে ওরা কাছাকাছি পৌঁছে যাক। ওদের অন্তত 10 মিনিট লাগবে। অনন্তবাবু, আজ আপনাকে একটা কাজ করতে হবে। বলুন স্যার। আমরা গাড়ি নিয়ে রিসর্ট পর্যন্ত পৌঁছে যাব। এত রাতে ওরা অ্যালাউ করতে চাইবে না। আপনি নেমে গিয়ে রিকোয়েস্ট করবেন, বলবেন আমরা জাস্ট রাতটুকু কাটাতে এসেছি। তবু যদি ঢুকতে না দেয় স্যার? কথাবার্তা চালিয়ে যাবেন, তার ফাঁকে পুলিশ ফোর্স ঢুকে পড়বে। স্যার, মানে ওরা তো... হ্যাঁ, ওরা আর্মড। সেই জন্যই তো আপনাকে বলছি। আপনার ঠান্ডা মাথা মিষ্টি মিষ্টি অভিনয় করে যাবেন, তবে কিছুতেই নার্ভাস হবেন না। বি স্টেডি। আমাদের সঙ্গে কত ডেঞ্জারাস সিচুয়েশন ফেস করেছেন, এ তো নস্যি। কই বাত নেই স্যার। মুহূর্তে অনন্ত সরখেলের চেহারাই পাল্টে গেল। আমার দিকে দুবার ভুরু নাচিয়ে গট গট করে গাড়িতে গিয়ে উঠে পড়লেন। বললেন, আসুন স্যার, ওরা এতক্ষণে পৌঁছে গেছেন। আমার মন খচখচ করতে লাগলো। মামার লোক পেলেন না, শেষ অবধি এনাকে দিলেন রাজার পাট। মিনিট দুয়েকের মধ্যে একটা পেট্রোল পাম্প, তারপরেই মোরামের চওড়া পথ। হেডলাইটের আলোয় পড়লাম ফটকের মাথায় লেখা জয় হেলথ রিসর্টস। গ্রিল গেটের বাইরে ঘ্যাঁচ করে থামলো আমাদের গাড়ি। ড্রাইভার হেডলাইটে সিগন্যাল দিচ্ছে। ডিপার ডিমার আলো বাড়ছে, কমছে। আমাদের এসি গাড়ির কাঁচ তোলা। ভেতর থেকে একজন সিকিউরিটি উর্দি পরা লোক এসে একদিকের পাল্লা টেনে নিল। আরেকজন এসে পথ আটকে দাঁড়িয়ে পড়ল, হাত দেখাচ্ছে। মামা বললেন, নেমে পড়ুন অনন্তবাবু। টুকলু, তুইও যা। খবরদার মাথা গরম করবি না। অনন্ত সরখেল সপ্রতিভ ভঙ্গিতে নামলেন, সঙ্গে আমি। আমাদের গাড়ির আলো নিভে গেছে। এই যে ভাই, কার সঙ্গে কথা বলবো? দ্বিতীয়জন বলল, কি ব্যাপার? কি আর ব্যাপার, রাতে একটু থাকবো, অনেক দূর থেকে এসেছি। লোকটা আমাদের আপাদমস্তক দেখল, তারপর বলল, ও হবে না, হবে না, আমাদের অফিস বন্ধ হয়ে গেছে। লোক কি শোনা আমার, অমন করে না। কি এমন রাত হয়েছে বলো, একটু ম্যানেজ করো না ভাই।
আরে বলছি তো কিছু করবার নেই। আপনারা চলে যান, কালকে সকালে আসবেন। এমন করে না ভাইটি, কত দূর থেকে এসেছি, তোমাদের নাম শুনে একটু দেখো না ভাই, প্লিজ ভাই। অনন্ত সরখেল কাকুতি মিনতি করতে লাগলেন। প্রথমজন দ্বিতীয়জনের কানে কানে কিছু বলল। দ্বিতীয়জন ঘাড় নেড়ে ভেতরের দিকে চলে গেল। বিরাট এলাকা জুড়ে রিসর্ট, উঁচু কাঁটাতারের পাঁচিল, ভেতরে মোরামের রাস্তা ৩-৪ দিকে চলে গেছে। গেটের পাশেই সিকিউরিটি অফিস। একটা বিদেশি গাড়ি দাঁড়িয়ে, এখান থেকেই দেখা যাচ্ছে। ছোট ছোট একতলা বাংলো প্যাটার্নের কটেজ, কটেজের বাইরে মিটমিটে আলো, ঘন গাছপালা, মাঝে মাঝে বাগান, বাচ্চাদের দোলনা, সিস, নাগরদোলা, পথের পাশে স্ট্রিট লাইট জ্বলছে। আধ মিনিটের মধ্যেই দ্বিতীয় সিকিউরিটির সঙ্গে জোনা দুয়েক লোককে আসতে দেখা গেল। দুজন মুস্কো চেহারার সন্ডা মার্কা লোক। এই যে এটা বড়দা, এই যা বলার বড়দাকে বলুন তো। লোক দুটোর চোখ ভাঁটার মতো লাল, খালি গা, লুঙ্গির কষি বাঁধছে। পরিষ্কার বোঝা যাচ্ছে ওরা এখন স্বাভাবিক অবস্থায় নেই। কি হয়েছে কি মশাই? কেন রাত বিরেতে এসে গ্যাজাল করছে না? ভোলা দাও, আমরা এসে পড়েছি, ওনাকে এত করে বললুম একটু যদি আশ্রয় দেন। ধর সালা, বললো না রিসর্ট বন্ধ হয়ে গেছে। এই যান 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 তো, অন্য জায়গায় গিয়ে দেখুন। বলাই, তুই গেটটা খুললি কেন? তোকে বলিনি? সাহেব অর্ডার দিয়েছে 10টার পরে যেই আসুক গেট খুলবি না। আপনি যান তো, ফুটুন। ভোলা দা, এমন করবেন না, রাতটুকু একটু থাকতে দিন না, ভোর হলে চলে যাব। ভোলার সঙ্গীর আরো তুরীয় অবস্থা। কি হচ্ছেটা কি? অসভ্যতা করছেন কেন? ঠাপ, ওর কথা বন্ধ হয়ে গেল। পেছন থেকে দুটো লাঠি দড়াম করে পড়ল ভোলাদের মাথায়। দুজনেই কাটা কলা গাছের মতো পড়ে গেল। সিকিউরিটি দুটো সময় পেল না। যোগুমামার 2 হাতের 2খানা সপাট রদ্দা এসে পড়েছে ওদের ঘাড়ে। ঠিক তখনই অপ্রত্যাশিত ঘটনা। পরপর গুলি, গাড়ির উইন্ডস্ক্রিন টুকরো টুকরো হয়ে গেছে। অস্ফুট আর্তনাদ, অনন্ত সরখেল ভূপতিত, আমরাও শুয়ে পড়েছি। বুকের মধ্যে গুরু গুরু চলছে। অনন্তবাবুর গায়ে গুলি লাগলো, পড়ে গেলেন কেন? কিন্তু কি এক সব জাদু মন্ত্রে সব থেমে গেল, আর কোনো গোলাগুলি নেই, সারা শব্দ নেই। কি হলো? দম আটকে শুয়ে কয়েক মিনিটের মধ্যে পুলিশের তীব্র হুইসেল বেজে উঠল। জোরালো টর্চের আলো, চম্পকবাবুর গলা। উঠে পড় যোগু, সব কটাকে ধরে ফেলেছি। শিগগির টর্চ নিয়ে আয়। অনন্ত সরখেল পড়ে আছেন, চম্পকবাবু টর্চ ফেলেছেন। মামা উবু হয়ে পালস দেখছেন। শরীরের কোথাও বুলেটের ছোঁয়া দেখা যাচ্ছে না, রক্তের চিহ্ন নেই। বুক জোরে জোরে ওঠানামা করছে। যোগমামা বললেন, ড্রাইভার, জলের বোতলটা দাও। চোখে মুখে বার কয়েক জলের ছিটে দিতেই শব্দ বেরোলো। কি হয়েছে অনন্তবাবু? ও ব্যথা। কোথায়? অনন্তবাবুর ডান হাত ডান কানের পাশে নিয়ে গেলেন। আমরা চমকে দেখলাম কানের ওপরের বেশ কিছুটা চুল ঝলসে গেছে। যোগুমামা বললেন, বুলেট কান ঘেঁষে বেরিয়ে গেছে। চম্পক, আমার কপালটা খারাপ। এমন সব ক্রাইমে জড়িয়ে পড়ি যেগুলো পিকিউলিয়ার। কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়ে। মিনা মেয়েটা খুন হলো, বাবলুর ক্যান্ডিডেট, তাই আমায় ঢুকতে হলো। আর সেটা তদন্ত করতে গিয়ে বেরিয়ে পড়লো এই সব ব্যাপার। খারাপ কি বলছিস রে পাগলা? তুই আছিস বলেই তো এতদূর যাওয়া গেছে। তুই না থাকলে তো ওসি লেভেলেই সব ফুসফুস ভুসফুস, অন্য গল্প সাজিয়ে ধামা চাপা দেওয়া হতো। ভাবাই যায় না কি কাণ্ড হচ্ছিল ওখানে। কাকচক্ষুর আড়ালে ইন্টারন্যাশনাল স্পাইং। আমাদের দেশের যা কিছু ডিফেন্স, ইনফরমেশন, ওয়ার স্ট্র্যাটেজি, ওয়েপেনার্স, বর্ডার ম্যাপ সব ইন্টারনেটে পাচার হয়ে যাচ্ছিল। কোটি কোটি ডলার ট্রানজ্যাকশন। ওরা মুখ খুলেছে? মুখ খুলল কি না খুলল কি এসে যায়, হাতে নাতে ধরা তো পড়েছে। 4 জনের 3 জন পাকিস্তানি নাগরিক, নেপালের ভিসা ছিল, নর্থ বেঙ্গল দিয়ে ভেতরে ঢুকেছে। ঘরের মধ্যে প্রচুর আর্মস পাওয়া গেছে। ওদেরই একজন আমাদের চোখ এড়িয়ে আচমকা গুলি করেছিল। ওরা ওইসব ইনফরমেশন কিভাবে পেত? বাবলুবাবু, আজকাল সব জায়গাতেই সর্ষের মধ্যে ভূত।
আমি শিওর ডিফেন্সে ওদের এজেন্ট ছিল। তারা বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে ছবি তুলে আনত। এরা প্রত্যেকেই তুখোর কম্পিউটার ইঞ্জিনিয়ার। ওইসব ছবি থেকে কম্পিউটারের ক্যাড প্রোগ্রামের সাহায্যে এনলার্জ করে ডিজাইন করত, তারপর নেটের মাধ্যমে পাঠিয়ে দিত। সেজন্য সম্পূর্ণ নিজস্ব সার্ভার অ্যান্টেনা বসিয়েছিল কটেজের মাথায়, যাতে অন্য কেউ ডিকোড করতে না পারে। এইরকম বসানো যায় না, পারমিশন লাগে, সেটা পাওয়া অসম্ভব। তুই পার্থবাবুকে জানিয়েছিস? শিওর। কাল অপারেশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই জানিয়ে দিয়েছি। ডিআইজি সাহেব একটু আগে ফোন করেছিলেন, বললেন উনি দিল্লিতে জানিয়েছেন। ডিফেন্স ডিপার্টমেন্ট উইথ হেল্প অফ আর্মি হেডকোয়ার্টার অ্যান্ড সিবিআই উইল ইনভেস্টিগেট। আমরা ওদের হাতে টোটাল ইনপুটটাই তুলে দেব। আশা করছি আজ ভোরের ফ্লাইটে ওরা এসে পড়বে। আমাদের দায়িত্ব শেষ। আরে দায়িত্ব শেষ কি মশাই? এখনো তো মিনার খুনি ধরাই পড়ল না। না না, ওটা আলাদা। মিনা বিজলানির খুনের যেমন তদন্ত চলছে, ওটা চলবে। যোগু আছে, খুনি ঠিকই ধরা পড়বে। আমি বলছি, এই আইএসআই চরদের নিয়ে আমাদের ফার্দার কিছু করার নেই। আমরা এখন ভিআইপি রোডে, কৈখালির মোড়ে গাড়িতে। সকাল 7টা বেজে গেছে। চোখের ওপর দিয়ে কাল সারাটা রাত উড়ে গেল। অপারেশন শেষ হওয়ার পর সব ব্যবস্থা করে ফিরতে ফিরতে ভোর রাত। রিসর্ট থেকে বেরোবার ঠিক মুখে ওসি ভূপেশবাবুর মোবাইলে একটা ফোন এলো। ওসি যোগুমামা আর চম্পকবাবুকে একদিকে ডেকে নিয়ে কিছু বললেন, তারপর জিপ নিয়ে বেরিয়ে গেলেন। এর একটু পরে বাকিরা বেরিয়ে এসেছি জয় হেলথ রিসর্টস থেকে। পুলিশ প্রহরার দায়িত্ব দেওয়া হয়েছে একজন অফিসারকে। ক্রিমিনালগুলোকে ওখানেই বন্ধ করে রাখা হয়েছে। মামা, আর কতক্ষণ? এই তো এসে পড়ছে। ব্যাপারটা কি? আসলে তো বলছো না কেন? আরে বাবা, দেখতেই পাবি। চম্পক, অনন্তবাবু কেমন আছেন রে? ওকে, একটু আগে ড্যাফোডিলে ফোন করেছিলেন। বলল ফার্স্ট এড দিয়ে নাকি ছেড়ে দেওয়া যেত, কিন্তু মেন্টাল শকে ভদ্রলোক নর্মাল হতে পারছেন না। যোগুমামা চট করে মাথা ঘুরিয়ে দিয়েছেন। সুতরাং অন্য প্রসঙ্গে যেতে হলো। না মামা, ক্রাইমের মোটিভ এখন ক্লিয়ার। ওই ফটোগুলো মীনা দেবীর মৃত্যুর কারণ। তার মানে রিসর্টের মালিক এই র্যাকেটে জড়িত। মালিককে অ্যারেস্ট করলে গোটা ব্যাপারটা জানা যাবে। আমরা সেটা করছি না কেন? হাতের কাছে পেলে তো ধরবো। রিসর্টের অফিসিয়াল মালিক একজন এনআরআই, অনাবাসী ভারতীয়, লন্ডনে থাকেন। তিনি এসবের বিন্দু বিসর্গ জানেন না। তার অ্যাপয়েন্টেড কেয়ারটেকার পলাতক, তাকে ধরা যাচ্ছে না। এই সময় আমাদের ক্রস করে সামনে এসে দাঁড়ালো পুলিশের জিপ। ওসির সঙ্গে যে ভদ্রলোক গাড়ি থেকে নামলেন তাকে দেখে চমকে উঠেছি। তপন কুমার ভট্টাচার্য, মীনা বিজলানির নিকটতম প্রতিবেশী। তপনবাবুর চোখ গর্তে বসে গেছে। উস্কো খুস্কো সাদা চুল, গালে না কামানো সাদা সাদা দাড়ির বিন্দু, অপরিচ্ছন্ন জামা প্যান্ট, উদ্ভ্রান্ত বিধ্বস্ত চেহারা। যোগুমামা তাড়াতাড়ি দরজা খুলে নামলেন। কি ব্যাপার ডক্টর মুখার্জি? কি হয়েছে ভট্টাচার্য সাহেব? মানে আপনি কিছুই জানেন না? আমার এই রকম অবস্থার ঠাট্টা করছেন? আমার সঙ্গে পুলিশ এরকম করছে কেন? আমি কি অপরাধ করেছি? তপনবাবু, উত্তেজিত হবেন না। হ্যাঁ, আমি জানি আপনার নাতনি দীপা নিখোঁজ। কাল সকালে দীপা কলেজে বেরিয়ে যায়। ফেরার সময় পার হয়ে যাওয়ার পরেও যখন সে ফেরে না, আপনি পুলিশকে জানান। পুলিশ ডায়েরি নেয়, অলরেডি খোঁজ খবর শুরু করেছে। ওসি তখন ছিলেন না, সেকেন্ড অফিসার কেস টেক আপ করেন। এর মধ্যে পুলিশের দোষটা কোথায়? কিন্তু তারপর সারা রাত কেটে গেছে, দীপার কোনো খোঁজ নেই। আপনি ভাবুন, অল্প বয়সী মেয়ে, ওর বাবা মা বাইরে, আমি একা বুড়ো মানুষ, পুলিশ কোনো গুরুত্বই দিচ্ছে না। কেন দেবে না? আপনি ভোরবেলা থানাকে ফের কমপ্লেন করতে থানা থেকে সঙ্গে সঙ্গে ওসিকে জানায়। ওসি এক মুহূর্ত দেরি করেননি, নিজে আপনার ফ্ল্যাটে ছুটে গেছেন। হ্যাঁ গেছে, কিন্তু গিয়ে বলল আপনি গৈখালিতে আছেন, আপনার সঙ্গে কথা বলতে হবে। এর মধ্যে আপনি কেন? আপনি কি করবেন? করবে তো পুলিশ। নিশ্চয়ই করবে, কিন্তু যেহেতু মীনা বিজলানির খুনের তদন্তে আমি জড়িত, সেই জন্যই ওসি আপনাকে আমার কাছে নিয়ে এসেছেন। আমার মনে হয়েছে ঘটনাগুলো ইন্টার রিলেটেড। কি বলছেন? তার মানে দীপাকে কিডন্যাপ করা হয়েছে? আমরা চারজন নীরব দর্শক।
যোগু মামা নির্বিকার গলায় বললেন, হতে পারে। তপনবাবু, আপনাকে প্রথম দিনেই বলেছিলাম কোনো কিছু গোপন করবেন না, খুনিকে চিনিয়ে দিন। এসব কথা বলছেন কেন? খুনিকে আমি চিনি নাকি? যা জানি সবই তো বলেছি। না, বলেননি, বরং আপনার নাতনি বলেছিল। এর দুটো কারণ হতে পারে। আপনি কোনোভাবে খুনের সঙ্গে জড়িয়ে পড়েছেন, অথবা অযথা ভয় পাচ্ছেন, জীবনের ভয়। তপন ভট্টাচার্য জ্বলন্ত চোখে যোগু মামার দিকে তাকিয়ে আছে। যোগু মামারও নিষ্পলক দৃষ্টি। আস্তে আস্তে তপনবাবুর দৃষ্টির উত্তাপ নিভে এলো, দু চোখের কোণ জলে ভরে উঠল। ফোঁপাতে ফোঁপাতে বললেন, বিশ্বাস করুন, আমার সঙ্গে খুনের কোনো সম্পর্ক নেই। আমি মিনাকে খুবই পছন্দ করতাম। দীপা আমার একটাই নাতনি, এই বৃদ্ধের একমাত্র অবলম্বন। ওর যদি কিছু হয়ে যায়। তপনবাবু, দীপার দায়িত্ব আমরা নিচ্ছি, ওকে ফেরত আনবই। আপনি সেদিনের ঘটনার যেটুকু বলেননি সেটা এবার বলুন। তপনবাবু কয়েক মুহূর্ত চুপ, তারপর থেমে থেমে ধরা গলায় বললেন, সেদিন সন্ধেবেলা 6:30 পৌনে 7টা হবে। আমি ইভিনিং ওয়াক করতে করতে রেস্ট নিচ্ছিলাম কমপ্লেক্সের বাইরের সিমেন্টের বেদিতে। স্কুটারে চেপে একটা ইয়ং ছেলে এসে নামলো গেটের মুখে। ওর হাতে একটা প্যাকেট। বলল, আচ্ছা, এখানে মিনা বিজলানি কোন ফ্ল্যাটে থাকেন? কেন ভাই? ওনার একটা গিফট আছে। কে পাঠিয়েছে? ওনার একজন অ্যাডমায়ারার। আমি হাত বাড়িয়ে প্যাকেটটা নিয়ে বললুম, তুমি আমায় দিয়ে যেতে পারো। মিনা আমার নেক্সট ডোর নেবার, আমি পৌঁছে দেব। না স্যার, গিফটটা মিসেস বিজলানির হাতে দিতে হবে। আমি আপনার সঙ্গে যাচ্ছি, চলুন। তারপর আমি ওকে মিনার ফ্ল্যাটে নিয়ে গেলুম। ও প্যাকেটটা মিনাকে দিল। আমি মিনাকে কনগ্রাচুলেট করলুম। ছেলেটার সঙ্গে হাঁটতে হাঁটতে বাইরে বেরিয়ে এলাম। তার কিছু পরেই তো ভয়ানক কাণ্ড। আমি তখন ফ্ল্যাটে ফিরে এসেছি। ব্যাস, এই পর্যন্ত আমি জানি। বিশ্বাস করুন। তার মানে আপনি গিফট প্যাকেটটা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখেছেন। খোলাখুলি বলুন, কি কি ছিল ওর মধ্যে? প্যাকেটের মধ্যে একটা ট্রান্সপারেন্ট প্লাস্টিক ফোল্ডারের মধ্যে বিদেশি ফটোগ্রাফির ম্যাগাজিন, সাদা কাগজে একটা 3 লাইনের হাতে লেখা চিঠি, আর একটা সিল করা ছোট্ট পলিপ্যাক, যার উপরে লেখা ছিল ফর ইয়োর বেটার ফটোগ্রাফি। এই পর্যন্ত জানি, কিন্তু সিল্ড পলিপ্যাকের ভিতরে কি ছিল? পলিপ্যাকের ভিতরে গিফট ফোল্ডার আমার সামনে খোলেনি মিনা, সেটা বলাও যায় না। ওর মধ্যেই সিল্ড পলিপ্যাক ছিল। তবে বাইরে থেকে দেখে এবং হাতে ধরে মনে হয়েছিল হয়তো ওর মধ্যে ফিল্মের রোল আর ব্যাটারি আছে। কি ব্যাটারি? মিল গয়া! সবাই অবাক চোখে মামার মুখের দিকে তাকিয়ে আছে। কোনো চিন্তা করবেন না তপনবাবু, দীপা ভালো আছে। কাল রাতে ওকে রেস্কিউ করা হয়েছে, আপাতত পুলিশ কাস্টাডিতে আছে। এখনই ওকে এখানে পাঠাচ্ছি না, যে কোনো সময় ওর উপর আবার অ্যাটেম্প্ট হতে পারে। আমি বলবো আপনিও আজই এখান থেকে চলে গিয়ে কোথাও গা ঢাকা দিন, খুনিদের বিশ্বাস নেই। পরপর দুরাত কখনো জেগে থাকিনি আমি। কাল দুপুরে তবু ঘণ্টাখানে ঘুমোবার অবকাশ পেয়েছিলাম, যোগু মামা সেটুকুও পাননি। এক টানা 3 ঘন্টা জেরা যখন শেষ হলো তখন ভোর 6টা। জেরা চলছিল ভবানী ভবনের এক বদ্ধ ঘরে, জোড়ালো আলোর নিচে। একেবারে অন্তিম লগ্নে সে স্বীকার করেছে মিনা বিজলানি হত্যাকাণ্ডের নাটের গুরু আজ সকালের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে শিলিগুড়ি যাচ্ছে। ঊর্ধ্বশ্বাসে ছুটেছি শিয়ালদা স্টেশনের দিকে। পুলিশের গাড়ি আমাদের স্টেশনে নামিয়েছে ঠিক 6:15। 2 মিনিট বাদে ট্রেন ছাড়বে। প্ল্যাটফর্মের দিকে ছুটতে ছুটতে দেখলাম বাবলু মামা দাঁড়িয়ে গেলেন, রিজার্ভেশনের চার্ট দেখছেন। কি হলো, দাঁড়ালি কেন? দাঁড়া, চার্টে দেখে নেই কোন কম্পার্টমেন্টে আছে। তোর মাথা গেছে? সে কি নিজের নামে যাচ্ছে নাকি? চল চল, আমাদের একেবারে গোড়ার দিকে যেতে হবে, ইঞ্জিনের পরের ফার্স্ট কোচ। অনন্তবাবু চলুন চলুন। ট্রেন ফাঁকা। আমরা একটা জেনারেল কোচে বসতে না বসতেই ছেড়ে দিল। মামা খুঁজবে না? দাঁড়া, আগে পার্থবাবুকে বলে দি,
উনি রেলের বড় কর্তাদের আমাদের নামগুলো বলে রাখুন। ডাব্লিউটি যাচ্ছি, ধরলে জেল অবধারিত। বাবলু ধরে দে তো। তারপর গুটি গুটি বাথরুমের কাছে দাঁড়িয়ে একটা সিগারেট, বেআইনি, ধরলে 200 টাকা ফাইন। এসব কি করছো মামা? যা টেনশন। তাহলে দাঁড়িয়ে আছি কেন? এখন আমাদের একটু ওয়েট করতে হবে। সবে ছেড়েছে, সেটেল হোক। যখন শিওর হবে ওর পেছনে কেউ নেই, তখন গিয়ে ধরবো। আমাদের কি সেই নিউ জলপাইগুড়ি পর্যন্ত যেতে হবে নাকি? হতেও পারে। শেষটা বড্ড প্যাথেটিক হয়ে গেল রে যোগু। আমিও না। যে ছেলেটা নিজে গাড়ি চালিয়ে তোদের আমার কাছে নিয়ে এলো, সে নিজেই মিনাকে খুন করিয়েছে, ভাবা যায় না। আসলে গণেশ ওর বউকে সত্যি ভালোবাসত, বউয়ের ফটোগ্রাফি চর্চার তারিফ করত। কিন্তু মিনা যখন ওই রকম ছবি তুলে আনলো রিসর্ট থেকে এবং কথায় কথায় বরকে গল্প করলো, গণেশের মাথায় আকাশ ভেঙে পড়ল। ড্রাইভারের কাছে জায়গাটার লোকেশন জেনে নিয়ে সে যখন ডেফিনিট হয়ে গেছে কি করবে, একদিকে বউ, অন্যদিকে পুরো ফ্যামিলি, ওদের মেইন সোর্স অফ মানি, মিনা যদি এই সব ফটো পুলিশের হাতে তুলে দেয়, তাহলে পুরো গোষ্ঠীর যাবজ্জীবন অবধারিত। তুমি যে বললে রিসর্টের মালিক অনাবাসী ভারতীয়, লন্ডনে থাকেন। ঠিকই বলেছি। ভদ্রলোকের নাম আলাক আগরওয়াল। সত্যি কিছুই জানেন না। রিসর্টের দেখভাল করার জন্য বন্ধু রাজকুমারকে বলেছিলেন কেয়ারটেকার কাম ম্যানেজার দেখে দিতে। বন্ধু দেখে শুনে তাদের সবচেয়ে বিশ্বস্ত লোককে রিসর্টের কেয়ারটেকার করে বসিয়ে দিল। তারপর নিরিবিলিতে শুরু হলো স্পাইং এর জঘন্য কাজ। কাল দুপুরে লন্ডনে ফোন করে আমি যখন আগরওয়ালকে থ্রেট করলাম সরকার সব বাজেয়াপ্ত করে নেবে, আপনাকে টেনে আনবে, তখন উনি ভয় পেলেন, রাজকুমারের নাম বললেন। উনি কি সেই লোক মৃত্যু মিনার রাতে যিনি ফ্ল্যাট বাড়ির একতলায় দাঁড়িয়েছিলেন, খুব দুঃখ করছিলেন? হ্যাঁ, গণেশের কাকা। সজ্জন অমায়িক লোক বলেই তো এতকাল জানতাম। মুখোশের নিচে কি ভয়ঙ্কর মুখ। কিন্তু মামা, মিনাকে যে প্রায় থ্রেট করতো ফোনে। গণেশদের লোক যখন দেখলো কাজ হচ্ছে না, মিনা গণেশকেও অ্যাভয়েড করছে, তখন ওরা ঠিক করলো মিনাকে পার্মানেন্টলি সরিয়ে দেবে। গণেশ স্ত্রীকে বাঁচানোর জন্য শেষ সুযোগ চাইল বাবা, কাকা, ভাইয়ের কাছে। ঠিক হলো গণেশ থাকার সময় ফোন আসবে, তাই এলো। তবু মিনা অ্যাডামেন্ট, বাবলুর সঙ্গে কথা বলবে বলল। গণেশ তখন ফের বাবলুর সঙ্গে যোগাযোগ করলো, সবটাই দুদিকে সামাল দিতে। বাবলু ওকে আমাদের কাছে নিয়ে এলো। ঠিক হলো আমরা পরদিন সকালে ফ্ল্যাটে যাব, মিনার সঙ্গে বিষয়টা নিয়ে বলবো। ব্যাস, ওদের সব গোলমাল হয়ে গেল। গণেশের কাছে আমার কথা আগেই শুনেছে। ওই দিনই আমার রেকমেন্ডেশনে কাগজে মিনার ছবি বেরিয়েছে। আমার সামনে যদি সব বলে দেয় মিনা, সুতরাং আর দেরি করা যাবে না। মাস্টার প্ল্যান আগেই রেডি ছিল। মাস্টার প্ল্যান? হ্যাঁ, ছবি তোলা মিনার অবসেশন। ঠিক করা ছিল সেই অবসেশনকে কাজে লাগানো হবে। খুনের কোনো চিহ্ন থাকবে না। যে কোনো ইনডোর ফটোগ্রাফিতে ফ্ল্যাশ লাগে। ফ্ল্যাশ জ্বালাতে পেন্সিল ব্যাটারি দরকার। স্পাই নেটওয়ার্কের সাহায্যে এমন মৃত্যু ব্যাটারি আনা হলো যার মধ্যে আরডিএক্স এক্সপ্লোসিভ রয়েছে। সেই ব্যাটারি পৌঁছে যাবে মিনার কাছে। হাতের কাছে নতুন ব্যাটারি পেয়ে ইনডোর ছবি তোলার সময় ক্যামেরার ফ্ল্যাশ অ্যাটাচমেন্টে সেগুলোই ভরবে মিনা। ক্যামেরার শাটার ক্লিক করার সঙ্গে সঙ্গে জ্বলবে আলো এবং হবে বিস্ফোরণ। আচ্ছা, তাই তুই কাল তপনবাবুকে চেপে ধরলি, তাই তো? হ্যাঁ। কিভাবে খুন হলো মিনা? খুন হয়েছে, কিন্তু খুনই নেই। প্রথম অনন্তবাবু লেন্সক্যাপের উল্লেখ করতে একটু আলো পেলাম। বোঝা গেল মৃত্যুর সময় ওর হাতে ক্যামেরা ছিল। তারপর তপনবাবু ব্যাটারির কথা বলতেই সবটা মিলে গেল। গোটা ষড়যন্ত্রটা নিখুঁত সাজানো হয়েছিল। সকালে কাগজে মিনার ছবি বেরিয়েছে। কাগজের অফিস থেকে ওর ঠিকানা নিয়ে কোনো গুণগ্রাহী ওকে গিফট পাঠিয়েছে। খুব স্বাভাবিক একটা চিঠি, ম্যাগাজিন, ছোট সিল্ট প্যাকেটে ফিল্ম আর ব্যাটারি। মিনা জোভিয়াল স্বভাবের মেয়ে। কাগজের প্রথম ছবি বেরোতে খুব এক্সাইটেড। প্যাকেট খুলে নতুন পাওয়া ফিল্ম লোড করে ফেললো তার নিকরম্যাট ক্যামেরায়। নতুন ব্যাটারি ঢোকালো ফ্ল্যাশে। ঠিক করে নিল গণেশ ফিরলে তারই ফটো তুলবে। সেই মতো সব অ্যারেঞ্জমেন্ট করে ফোন করলো গণেশকে। তারপর তাড়াতাড়ি চলে আসতে বলল।
মোটেই নয়। গণেশ আমাদের সঙ্গে দেখা করে বেরিয়ে ঘটনাটা বাবা কাকাকে জানায়। তারা ইনস্ট্যান্ট একটা ছেলেকে পাঠায় গিফট দিয়ে। গিফট পৌঁছে যাবার সময় হিসেব করে গণেশ নিজেই ফোন করে মিনাকে, জানতে চায় বাড়ি ফেরার পথে কিছু আনতে হবে কিনা। মিনা তখন উচ্ছ্বসিত, বলে ফিরলে ওকে সারপ্রাইজ দেবে। তারপর সেটিং রেডি করে, কোথায় গণেশ দাঁড়াবে, ব্যাকগ্রাউন্ড কি হবে, কিভাবে ছবিটা নেবে। তারপর সব ফটোগ্রাফার যা করে থাকে মিনা সেটাই করতে গেল। 2-3টে টেস্ট স্ন্যাপ নেওয়ার জন্য ক্যামেরায় ফ্ল্যাশ লাগিয়ে শাটার টেপে। ব্যাস, ঘন্টা দেড়েক পরে গণেশ ফের ফোন করে বাড়িতে। ফোন বেজে বেজে কেটে যায়। গণেশ শিওর হয়ে যায় গণেশের মোবাইলের কল লিস্টে সময় এবং নাম্বার স্টোর হয়ে আছে। তাছাড়া বলতে বলতে মামা বাইরে তাকিয়ে বললেন, বাবলু, ট্রেন থেমে আছে কেন? কিছু না, মনে হচ্ছে সিগন্যাল পাইনি। তারপর? হ্যাঁ, তাছাড়া সেদিন সন্ধ্যের পর ড্রাইভার রাজিন্দারকে ফোন করে গণেশ নিজের অফিসে ডেকে নেয়, যাতে মিনা বাইরে না বেরোতে পারে। তবে ক্রিমিনাল যত সতর্কই থাক, ক্রাইমে কিছু না কিছু চিহ্ন থাকেই, যেমন লেন্স ক্যাপ, ক্যামেরার টুকরো, তারপর ছেঁড়া পলিপ্যাক, সাক্ষী তপন ভট্টাচার্য। তপনবাবু অকারণ ভয় পেয়ে চুপ করেছিল। আগে সব বলে দিলে আমার নির্দেশে দীপাকে লুকিয়ে রাখার বাজে কাজটা পুলিশকে করতে হতো না। গণেশরা আরো একটা মারাত্মক ভুল করেছিল। তাড়াহুড়োয় ওদের কোম্পানির ফোল্ডারে ভরেই পাঠিয়ে দিয়েছিল গিফট। এক কোণে ছোট্ট করে ছাপা ছিল বিজলানি মোটরস। আচ্ছা, যা, গণেশ স্বীকার করে নেওয়ায় সুবিধাই হলো। ওর না করে উপায় নেই। হ্যাঁ, ইন দ্যাট কেস রাজকুমারকে ধরার জন্য ছুটে আসতে পারতাম না। সামনে বর্ধমান জংশন আসছে। যোগুমামা উঠে দাঁড়ালেন, বললেন, বাবলু চল, তোকে লোকটাকে আইডেন্টিফাই করতে হবে। ট্রেনের গতির উল্টো দিকে আমরা হাঁটছি। জেনারেল কোচ শেষ হওয়ার পর স্লিপার ক্লাস। ছড়িয়ে ছিটিয়ে লোকজন। বাবলু মামা তীক্ষ্ণ চোখে দেখছেন। প্রায় শেষ পর্যন্ত এসে গেলাম, কোথাও নেই। সামনের করিডোর লকড, আর যাওয়া যাবে না। মামা বললেন, এই নেই তো রে, উঠেছে তো? ওঠার তো কথা, এখনো এসি কুপগুলো বাকি আছে। বর্ধমান আসতে দে। দুদিকে শহর, লোকজন, প্ল্যাটফর্ম। কাঞ্চনজঙ্ঘা থেমে গেল। বর্ধমান। চটপট নেমে যোগুমামা পরের কালো কাঁচ ঢাকা কামরার দরজা খুলে ফেললেন। একেবারে প্রথম কুপোতেই মুখোমুখি। প্রৌঢ় আধশোয়া হয়ে ম্যাগাজিন পড়ছিলেন। পাশে জলের বোতল, ছোট্ট একটা হ্যান্ডব্যাগ। বাবলু মামা সামনে গিয়ে দাঁড়ালেন। अरे बबलू जी, आप? आपके पास ही आया हूं। सच? मेरा खुश नसीब। बैठिए, आपके दोस्त मुखर्जी साहब है ना? बोलिए, क्या सेवा कर सकता हूं? লোকটা সম্পূর্ণ স্বাভাবিক। মুখের মাংসপেশি একটুও নড়ছে না। অদ্ভুত। হ্যান্ডব্যাগ থেকে একটা ওষুধ বের করে মুখে দিলেন, বললেন, क्या चाहिए आपको? আমরা সব জেনে গেছি মিস্টার বিজলানি। আপনার ভাইপো গণেশ সব স্বীকার করেছে। सच? बड़ा नादान लड़का, जोरू का गुलाम। छोड़िए, क्या चाहते हैं? আমাদের সঙ্গে চলুন। যোগুমামার হাতে এখন রিভলভারটা উঠে এসেছে। খুক খুক করে হেসে উঠলেন রাজকুমার, বললেন, अब साइंटिस्ट या पुलिस? हाँ, हटाइए मेरे सामने से पिस्तल, हटाइए, मुझे बहुत डर है। কোনো চালাকির চেষ্টা করবেন না মিস্টার বিজলানি। উঠুন, চলুন। और नहीं गए तो? জোর করতে বাধ্য হব। सिनाजोरी। ता 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 मुखर्जी साहब, आप इतना बड़ा आदमी होकर भी ये, तौबा तौबा तौबा। मुखर्जी साहब, आप इतना बड़ा आदमी होकर भी ये क्या है, मालूम है आपको? আবার হেসে উঠলেন রাজকুমার বিজলানি। মুখটা একটু হাঁ করে জিভ বার করলেন রাজকুমার। সঙ্গে সঙ্গে তার মুখের উপর সপাটে আছড়ে পড়ল মামার বাঁ হাতের প্রচণ্ড ঘুষি। ছিটকে পড়ল বিপুল শরীরটা। মেঝেতে গড়াগড়ি খাচ্ছে।
পুরো ঘটনাটা ঘটে গেল 10 সেকেন্ডের মধ্যে। টুকলো, কুইক, ক্যাপসুলটা ওই কোণে তুলে নে। ডেঞ্জারাস লোক, সঙ্গে সায়ানাইড ক্যাপসুল ক্যারি করছিল। আর একটু হলেই হাতের বাইরে চলে যেত।